আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা, আজকে আমরা নারী শিশু আইন ইনশাল্লাহ আমরা শেষ করব, ঠিক আছে? তো নারী শিশু আইনের যে ধারাগুলো আছে লাস্টের ধারাগুলো পড়বো, এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা আজকে আমি একটা বলবো। সেটা হচ্ছে যে এই নারী শিশু আইন আগামীকাল দিনের বেলা আমি রেকর্ডিং করে অডিও রেকর্ডিং দেব। নারী শিশু আইনটা যেহেতু গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, আমাদের কিছু ধারা 26টা ধারা সংশোধন হয়েছে। এটাকে এই অডিওটা কন্টিনিউ টানা 1 সপ্তাহ শুনবেন, এবং সাথে সাথে আমিও শুনবো, আমারও তো মুখস্থ নাই বেশি। তাহলে এটা হচ্ছে এই কন্টিনিউ 1 সপ্তাহ নারী শিশু আইনটা যদি ইয়ারফোন দিয়ে কানে অডিও শোনেন, এটা মুখস্থ হয়ে যাবে, এবং কোন ধারায় কি আছে আমি ওইভাবেই দিনের বেলা এই ক্লাসটা আমি রেকর্ড করব, রেকর্ড করে আপনাদের আমি অডিও করে দেব। তো আজকে নারী শিশু আইনের সর্বশেষ যে ধারাগুলো আছে ধারাগুলো একটু বলে আমরা আজকে দণ্ডবিধি আইন পড়াবো। আর কালকে অবশ্যই আমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে, সবাই মডেল টেস্টে থাকবেন। এমসিকিউ মডেল টেস্ট 50 মার্ক। বন্ধুরা, আজকে আর রিভিশন দিচ্ছি না, আমরা শেষের দিকে যাই যে নারী শিশু আইনের লাস্টে বেসিক্যালি কি ছিল। যদি কেউ পারেন এই স্ক্রিনে ওই পিডিএফটা দেন, তাহলে সবাই দেখতে পারেন। বড় যারা কম্পিউটারে ক্লাস করেন তারা একটু দেন, তাহলে সুবিধা হলো। আচ্ছা, আমরা দেখি যে নারী শিশু আইনের গত ক্লাসে আমরা 27 ধারায় আমরা বেসিক্যালি পড়ছিলাম যে একজন সাব ইন্সপেক্টরের লিখিত রিপোর্ট ব্যতীত আদালত সাধারণত এই অপরাধ আমলে গ্রহণ করবে না। কার রিপোর্ট? সাব ইন্সপেক্টর। তাহলে সাব ইন্সপেক্টর যদি আপনার কি না করে, সাব ইন্সপেক্টর যদি আপনার এটা আমলে না নেয়, সেক্ষেত্রে একজন ব্যক্তি আদালতে যাইও কমপ্লেন করতে পারবে। আদালত আবার পুলিশের, আদালত আবার কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে বা হচ্ছে আপনার অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আপনাকে তদন্ত করাতে পারবে। এই তদন্ত করার পর যদি ওই ব্যক্তির বিপক্ষে তার রিপোর্ট যায় যে এরকম ঘটনা ঘটে নাই, বা যৌতুক বা নির্যাতন বা ধর্ষণ হয় নাই, সেই ক্ষেত্রে আদালত সরাসরি এই অভিযোগটা নাকচ করে দিতে পারবে যে এরকম ঘটনা নারী শিশু আইনে ঘটে নাই। এরপরে বলতেছে যদি ওই ব্যক্তির কাছে প্রত্যক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ থাকে বা বস্তুনিষ্ঠ কোনো সাক্ষ্য প্রমাণ যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কি করতে পারবে? বিজ্ঞ আদালত বলতেছে যে আপনার এটা আমলে গ্রহণ করে আপনার আইনানুগ কার্যক্রম ব্যবস্থা ওই ট্রাইব্যুনাল গ্রহণ করতে পারবে। ঠিক আছে কিনা? এখানে আর একটা জিনিস বলতেছে যে আপনার এই যে যে ট্রাইব্যুনাল অপরাধ আমলে গ্রহণ করলো, এইখানে যদি দুইটা অপরাধ একসাথে সংগঠিত হয়, হ্যাঁ, অর্থাৎ নারী শিশু আইনে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, অর্থাৎ নারী শিশু আইনের অপরাধ অর্থাৎ শাস্তি সংশ্লিষ্ট বিধানগুলো আলোচনা করছে 4 থেকে 14 ধারা পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 14। এই 4 থেকে 14 এই ধারাগুলোতে নারী শিশু আইনের বিভিন্ন অপরাধ সম্পর্কিত বিধানগুলো আলোচনা করছে। কিন্তু এই অপরাধের সাথে অন্য আরেকটি অপরাধ সংগঠিত হয়েছে, যে অপরাধটি নারী শিশু আইনের 4 থেকে 14-র মধ্যে হয় নাই। দণ্ডবিধি আইনের স্পেসিফিক কোন অপরাধ আলোচনা করছে, যেমন মনে করেন ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে তারা আবার ভয় ভীতিও দেখায় আইছে যে তুই যদি কারো কোষ তোরে কিন্তু মারিয়ে লাবানি। তাহলে ভয় ভীতির মানে ভয় ভীতি দেখালে কি শাস্তি হবে? নারী শিশু আইনে কিন্তু শাস্তির বিধান নাই, আছে বন্ধুরা? নাই। ধর্ষণের শাস্তি তো তুমি যে ভয় ভীতি যে দেখাইলা, এজন্য এই আইনে আপনাকে বলতেছে যে নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ সংশোধনী 2025-এর 87-3 ধারা বলতেছে যদি দুইটা অপরাধ এই আইনে একসাথে সংগঠিত হয়, তাহলে দুই অপরাধের বিচার আপনি একসাথে করতে পারবেন। এই কথাটাই আপনাকে বলছে 87-3 ধারা। তো এই 27 ধারা পর্যন্ত বেসিক্যালি আমরা দেখছিলাম। এই আইনের 25 ধারাটা একেবারে সবার জন্য ফরজ। 25 কটা ফরজ, অর্থাৎ নারী সুনির্যাতন দমন আইন অনুসারে মামলা রুজুর ক্ষেত্রে থানার ওসির কর্তব্য কি? ওসির কর্তব্য হচ্ছে ভিকটিমের বাড়ি যেখানেই হোক না কেন, ঘটনা যেখানেই ঘটুক না কেন, যদি সে বস্তুনিষ্ঠ সাক্ষ্য প্রমাণ নিয়ে থানায় হাজির হয়, সেক্ষেত্রে লিখিত এজাহারটি সে গ্রহণ করবে, এবং এখানে মেডিকেলের মানে ভিকটিমের মেডিকেল পরীক্ষা সে করাবে। ঠিক আছে কিনা? শুধুমাত্র এই অজুহাতে ভিকটিমকে থানা থেকে কিন্তু বের করে দেওয়া যাবে না যে ঘটনাটি তার এখতিয়ারাধীন সীমানার মধ্যে না, বা ঘটনাটি তার এখতিয়ার সীমার মধ্যে না। যারা ল্যাপটপে ক্লাস করো তাহলে একটু এই পিডিএফটা ইয়াতে দিয়ে দাও, তাহলে সবার জন্য সুন্দর হবে। বড় করো, একটু বড় করো, তাহলে ভালো হবে। ল্যাপটপের লোক এই মোবাইলে হবে না, মোবাইলের পার্টি বের হয়ে যান, মোবাইলে এভাবে দিয়েন না, তাহলে ডিস্টার্ব হয় অনেকের। আচ্ছা, তাহলে কি করতে হবে? এই কথাটা আপনাকে বলতেছে 25-এর কথা। ওসির দায়িত্ব কর্তব্য কি?
নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসির দায়িত্ব কর্তব্য কি, সেটা হচ্ছে এই 25 ধারা। আর একটা বিষয় বলতেছে যে এই 24 ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাদের গতকাল ক্লাসে পড়াইছি, যে সাক্ষীর প্রতি সমন আপনি প্রেরণ করবেন কি নারী শিশু আইনে। প্রশ্ন আসলে এভাবে যে একজন কনস্টেবল, সে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছে, তার স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের জন্য মারধরের অভিযোগ করলো, উক্ত কনস্টেবলের বিরুদ্ধে সমন জারির পদ্ধতি কি, নারী শিশু আইন অনুযায়ী লেখো। এখন তুমি কি সিআরপিসির 72 ধারা অনুযায়ী লিখবা নাকি 24 ধারা অনুযায়ী লিখবা? 24 ধারা অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ ওই আদালত ওই কনস্টেবল এর বাড়ি, হ্যাঁ যেখানে, হ্যাঁ সেইখানে হচ্ছে আপনার এই এই সমনটা বেসিক্যালি প্রেরণ করবে। এছাড়া বলতেছে ক্ষেত্রমতে পুলিশ সুপার বা হচ্ছে পুলিশ কমিশনারের কাছে সমনের কপি প্রেরণ করতে পারবে। এবং এখানে বলতেছে ওই কনস্টেবলকে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের উপরই বর্তাবে। এটা আপনাকে বলতেছে এই আইনে 24 ধারায়। আপনাদের একটা জিনিস থিওরি আমি যেটা বলতে চাচ্ছি বন্ধুরা, যে শুধুমাত্র নারী শিশু আইন বলে কোনো কথা না, মানে যে সকল মাইনর অ্যাক্টে আপনাদেরকে পড়াবো, পুলিশের কথা যে সকল ধারায় বলছে এই ধারাগুলো আপনাকে ভালো করে জানতে হবে, পুলিশ রিলেটেড কথাগুলো আপনাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে কিনা? একজন বলছে যে মামলা কোথায় রেকর্ড হবে স্যার? মামলা রেকর্ড হবে মূলত ঘটনা যে স্থানে ঘটছে ওই স্থানেই মামলা রেকর্ড হবে, কিন্তু আপনাকে বলতেছে যে মানে ধর্ষণের অভিযোগ নিয়ে যখন থানায় আসবে, অর্থাৎ অথবা নারী শিশুর এই 9 ধারার অধীনের অপরাধের অভিযোগ নিয়ে যখন একজন ব্যক্তি থানায় আসবে, তখন আপনার তাকে আইনগত সহায়তা দিতে হবে, অর্থাৎ তাকে মেডিকেল করাতে হবে বা অন্য যে আইনানুগ কার্যক্রমগুলো করার দরকার সেই কার্যক্রমগুলো আপনি করবেন। থানার ওসি শুধুমাত্র এই কারণে সে কি করতে পারবে না, বলতেছে থানার ওসি শুধুমাত্র এই কারণে সে তার দায়িত্ব এড়াতে পারবে না যে ঘটনাটি তার এলাকার না। মনে করো তোমার বাড়ি হচ্ছে কুমিল্লা, তুমি শ্রীপুর থানায় এসে অভিযোগ দিলা যে অমুক তোমার ধর্ষণ করছে, তাহলে তুমি বলতে পারবা না যে ধর্ষণ হয়েছে কুমিল্লা, তুমি আমার থানায় আইছো কে? তো ওই নারীরা শ্রীপুর থানায় আসতে পারে, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে ওসি এটা লিখিত অভিযোগ গ্রহণ করবে এবং কি করবে বলতেছে যে ওই নারীর মেডিকেল পরীক্ষাও করাবে এবং ওই নারীকে এবং অভিযোগ সহকারে কুমিল্লা যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে সেইখানে হচ্ছে আপনাকে প্রেরণ করবে। এটা হচ্ছে ওসির দায়িত্ব এবং কর্তব্য। যাই হোক, এগুলো গত ক্লাসে আমরা পড়াইছিলাম। আমরা এখন চলে যাবো এনে 28 ধারা। 28 ধারায় বলতেছে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ, রায় বা আরোপিত দণ্ড সংক্ষুব্ধ পক্ষ উক্ত রায়ের তারিখ হতে 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগ হতে আপিল করতে পারবে। কি বলতেছে বন্ধুরা? বলতেছে যে যে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ, রায় বা আরোপিত দণ্ড, অর্থাৎ একজন ব্যক্তির এই আইনের অধীনে কোনো সাজা হলে, আমি আবার বলি, একজন ব্যক্তির এই আইনের অধীনে কোনো সাজা হলে, আমি আবার বলি, একজন ব্যক্তির এই আইনের অধীনে কোনো সাজা হলে বলতিছে যে দণ্ড প্রদানের তারিখ হতে 30 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে। তাহলে এমসিকিউ আসতে পারে যে নারী শিশু আইনে সাজা হলে কার কাছে আপিল করতে হয়? হাইকোর্ট বিভাগে আপিল করতে হয়। কত দিনের মধ্যে আপিল করতে হয়? 30 দিনের মধ্যে আপিল করতে হয়। 30 দিন কোন সময় থেকে? দণ্ড প্রদানের তারিখ। অর্থাৎ আজকে দণ্ড প্রদান করলো, তাহলে আজকের থেকে তোমার দিন কাউন্টিং শুরু হবে। এই 30 দিনের মধ্য থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে এই 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 আছে আবেদন করতে হবে কার কাছে? এমসিকিউ, হাইকোর্ট বিভাগ। 28 ধারা এটা পোস্টে আসবে না, জাস্ট এমসিকিউ মনে রাখবেন। আচ্ছা 29 ধারা দেখি। 29 ধারায় বলতেছে যে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করলে সংশ্লিষ্ট মামলার নথিপত্র অবিলম্বে কার্যবিধির ধারা 374 দ্বারা হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে এবং উক্ত বিভাগের মৃত্যুদণ্ড অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড আপনার কার্যকর করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছে বন্ধুরা। এখানে বলতেছে যে এই আইনের অধীনে কারো মৃত্যুদণ্ড যদি প্রদান করে, তাহলে কার্যবিধি 374 এমসিকিউ, কোন আইনের? কার্যবিধি আইনের কত ধারা? 374 ধারা মোতাবেক কি করতে হবে বন্ধুরা? মোতাবেক আপনাকে বলতেছে যে আপনার কি বলতেছে যে আপনাকে ওই হাইকোর্ট বিভাগের অনুমোদন ব্যতীত কারো কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কিন্তু আপনার কার্যকর করা যাবে না। মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে? মৃত্যুদণ্ড কিন্তু আপনার কার্যকর করা যাবে না। এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে এই আইনের 29 ধারায়। তাহলে এমসিকিউ, কার অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না? এখানে বলতেছে যে আপনার হাইকোর্ট বিভাগের অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। কত ধারার পদ্ধতি অনুসরণ করে? 374 ধারার পদ্ধতি অনুসরণ করে। এইটাই আপনাকে 29 ধারা। এর বাইরে কোনো কথা নাই, এরকম এমসিকিউ আসবে, এখানে রিটেনে কোনো প্রশ্ন আসবে না। 30 ধারায় কি বলতেছে? 30 ধারায় বলতেছে অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি। দণ্ডবিধি আইনে যেমন প্ররোচনা বা সহায়তার শাস্তি যেমন 109 ধারায় ব্যাখ্যা করছে, ঠিক তেমনি নারী শিশু 30 ধারায় আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি এই আইনের কোনো অপরাধ সংগঠনের যোগান দেয় বা প্ররোচনার ফলে উক্ত অপরাধটি সংগঠিত হয় বা অপরাধটি সংগঠনের চেষ্টা হয় বা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনে সহায়তা করে, তাহলে ওই অপরাধ সংগঠনের জন্য বা অপরাধটি সংগঠনের চেষ্টার জন্য নির্ধারিত দণ্ডে প্ররোচনাকারী বা সহায়তাকারী ব্যক্তি দণ্ডিত হবে। সহজ কথা,
অর্থাৎ তুমি একটা অপরাধে সহায়তা করলা, প্ররোচনা দিলা, অপরাধটা সংগঠিত হোক বা না হোক, সে যদি অপরাধের চেষ্টাও করে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে মূল অপরাধটি সংগঠিত হলে যে শাস্তি বা মূল অপরাধের যে শাস্তি, সহায়তাকারীরও সেম একই শাস্তি হবে। তুমি তোমার বাসায় এনে একজনকে তোমার বন্ধু ধর্ষণ করছে, তার মানে কি তোমার সহায়তায় ধর্ষণ হয়েছে, তাহলে যে বাসাতেছে তারও কিন্তু ওই যে 9-1/30 সে কিন্তু অপরাধী। ঠিক আছে কিনা? রহিমের অটো রিকশায় করে একটা মেয়েকে তুলে তুলে নিয়ে জব্বারের বাড়িতে নিয়ে করিম এবং জব্বার ধর্ষণ করছে, কার কি অপরাধ ব্যাখ্যা করো। তাহলে এখানে অপহরণ করছে, অপহরণ করছে কে কে? ওই যে অটো রিকশাওয়ালা, সেও কিন্তু অপহরণের অপরাধে অভিযুক্ত। তার মানে কি 7 দ্বারা 7/9-2/30, অর্থাৎ প্রত্যেকেই এই ধারা মোতাবেক অপরাধী হবে। ঠিক আছে কিনা? যেমন যদি তোমার এখানে তুমি তোমার স্ত্রীর যৌতুকের জন্য মারধর করছো, ভালো কথা মারছো, এখন এই মারধরের জন্য তোমার শ্বশুর শাশুড়িও দায়ী, বা তোমার আত্মীয় স্বজন তো দায়ী যে তারাও মারছে বা তারাও এই ধরনের আকাম করছে, তাহলে তারাও কিন্তু ওই যে মনে করো 11/2/30 তারাও কিন্তু অভিযুক্ত। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে নারী শিশু আইনের 4 থেকে 14, জোরে বলেন কত? 4 থেকে 14, এই যে যে অপরাধগুলো এখানে ব্যাখ্যা করছে বা আলোচনা করছে, এই অপরাধে যে ব্যক্তি সহায়তা করবে তার শাস্তিও মূল অপরাধের মতো সেও শাস্তি ভোগ করবে। সহজ কথা হচ্ছে এটা ভাই। অর্থাৎ মূল অপরাধের যে অপরাধের যে শাস্তি হবে, সহায়তাকারীরও সেম একই শাস্তি হবে। অর্থাৎ 4/30, 7/30, 8/30, হ্যাঁ, 9/30, 11/30, হ্যাঁ, 12/30, হ্যাঁ, 14/30। মনে করো তুমি একটা ভিকটিমের ছবি তুলছো, অপরাধ কি? ছবি তুলে ফেসবুক ছেড়ে দিতেছো, নারী শিশু আইনে অপরাধ কি? 14 দ্বারা। তাহলে যে ব্যক্তি এই ক্ষেত্রে সহায়তা করছে তার শাস্তি 14/30। এই কথাটাই হচ্ছে আপনাকে এখানে বলতেছে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব নারী শিশু আইনের 31 ধারা। এই ধারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা। এখানে বলতেছে যে এই আইনের অধীনে কোনো অপরাধের তদন্ত বা বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট মনে করে কোনো নারী বা শিশুকে সংশ্লিষ্ট কোনো নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, সেই ক্ষেত্রে শিশু আইন এর বিধান প্রয়োগ করে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট উক্ত নারী বা শিশুকে কারাগারের বাহিরে ও সরকার কর্তৃক এতদ উদ্দেশ্যে নির্ধারিত স্থানে কর্তৃপক্ষের হেফাজতে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট যেরকম বিবেচনা করে এমন যথোপযুক্ত স্থানে কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দিতে পারবে বা উপযুক্ত যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। তাহলে এখান থেকে আসলে মূলত বলতেছে যে নারী শিশুর নিরাপত্তামূলক হেফাজত বলতে কি বোঝায়। তো নারী শিশুর নিরাপত্তামূলক হেফাজত বলতে বেসিক্যালি বোঝাচ্ছে আপনার এই 31 ধারা বলতেছে যে একজন ভিকটিমের যদি আদালত বা ট্রাইব্যুনাল মনে করে তাকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, সেই ক্ষেত্রে শিশু আইনের বিধান প্রয়োগ করে, এমসিকিউ, এই এমসিকিউ জোরে বলেন, কোন আইনের বিধান প্রয়োগ করে? নারী শিশু আইনের বিধান প্রয়োগ করে না, শিশু আইনের বিধান প্রয়োগ করে তাকে নিরাপত্তামূলক হেফাজতে রাখতে পারবে। কে রাখতে পারবে? ম্যাজিস্ট্রেট রাখতে পারবে, এবং যে কোনো পদক্ষেপ কিন্তু আপনার এখানে গ্রহণ করতে পারবে। এই কথাটাই আপনাকে বলতেছে 31 ধারা। তাহলে যদি রিটেনে প্রশ্ন আসে যে নারী শিশুর নিরাপত্তামূলক হেফাজত বলতে কি বোঝায়, তাহলে নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ সংশোধনী 2025-এর 31 ধারায় আপনাকে এই কথা বলতেছে। কি বলতেছে? যে আপনি এই ভিকটিমকে কি করতে পারবেন? নিরাপত্তামূলক হেফাজতে বেসিক্যালি হচ্ছে আপনি রাখতে পারবেন। হ্যাঁ, নিরাপত্তামূলক হেফাজতে হচ্ছে আপনি তাকে রাখতে পারবেন। এই কথাটাই আপনাকে এখানে বলতেছে। এবং কোন আইনের বিধান প্রয়োগ করে আপনাকে রাখতে হবে সেখানে, সেখানে হচ্ছে আপনার এই নারী শিশু শিশু আইনের বিধান প্রয়োগ করে রাখতে হবে। কে রাখবে? ট্রাইব্যুনাল রাখবে। এটা কয় ধারা? এটা বলতেছে 31 ধারা। এখন বলতেছে যে যে কি বলছে যে স্যার এখানে বলা আছে অভিযোগটি এজাহারভুক্ত করবে। এজাহারভুক্ত মানে কি? 25-এর আপনি যে ঘটনা বলবেন, ঘটনা সেই ঘটনায় থানায় মামলা হবে না ওই থানায় মামলা না, একদম তোমাদের বোঝার ভুল। এজাহার, এজাহার মানে কি? তো এজাহারভুক্ত মানে কি? তোমাকে যদি সে লিখিয়ে আনে লিখিতভাবে গ্রহণ করবে, অথবা তার অভিযোগটি লিখিতভাবে সে নেবে বা তার অভিযোগটি সে লিখবে এখানে। কিন্তু মামলাটা তো ওই থানায় হবে না ভাই, মামলাটা ঘটনা যেখানে ঘটছে ওই থানায় হবে। ঠিক আছে কিনা? আর নর্মালি আমাদের থানার প্র্যাকটিসটা কি? মনে করো তুমি ঘটনা ঘটছে যশোরে, তাহলে যশোরের ঘটনা কি তুমি শ্রীপুর থানায় মামলা করতে পারবা ভাই? শ্রীপুর থানায় মামলা করতে পারবা? শ্রীপুর থানায় তুমি কিন্তু মামলা করতে পারবা না, তোমাকে ওই যশোরেই মামলা করতে হবে। কিন্তু নারী শিশু আইনে 25-এর পথে যে ওসির দায়িত্ব কর্তব্য নতুন করে ইনক্লুড হয়েছে, এখানে বলতেছে একটা মেয়ে যদি যশোরে ধর্ষণ হয়, কিন্তু ওই মেয়েটা যদি শ্রীপুর থানায় অভিযোগ নিয়ে আসে যে অমুক আমার ধর্ষণ করছে, আমার আমার আইনগত সুরক্ষা আমি চাই, তাহলে শ্রীপুর থানার ওসি ওটা লিখিত অভিযোগ সে গ্রহণ করবে। ঠিক আছে কিনা? কিন্তু মামলা এখানে হবে না। এবং প্রয়োজন অনুসারে ওই মেয়ের মেডিকেল পরীক্ষাও কিন্তু মাগুরা সদরে করাতে পারবে। ঠিক আছে কিনা? 25-এর 2 উপধারায় বলতেছে শুধুমাত্র এই অজুহাতে ওসি
শ্রীপুর থানার ওসি কি করতে পারবে না, ওই মেয়েকে থানা থেকে বের করে দিতে পারবে না যে ঘটনাটি তার শ্রীপুর থানার নয়। কথা বুঝছেন? অর্থাৎ সে ঘটনা যেখানেই ঘটুক না কেন, মেয়েটা যেখানে যাবে এখানে মেয়েকে প্রায়োরিটি দিচ্ছে, যে মেয়ে যেখানেই যাক না কেন থানার ওসি এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু মূলত মামলাটা হবে ঘটনা যেখানে সংঘটিত হয়েছে ওইখানেই বেসিক্যালি আপনার মামলাটা হবে। তো আমার কথা কি বুঝছেন মনে হয় নাকি ভাই? হ্যাঁ, কেস ডায়েরি, কেস ডায়েরি সহকারে মানে সাপ্লিমেন্টারি কেস ডায়েরি সহকারে আপনাকে পাঠাইতে হবে। এবারে গেল। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব এই আইনের কথা বলতেছে 31 কতে। এটা চেঞ্জ করলেন কেন ভাই? এটা সরালেন কেন? এটা সরালেন কেন? 31 ক, 31 কতে বেসিক্যালি কি বলতেছে? 31 কতে বেসিক্যালি আপনাকে বলতেছে যে ট্রাইব্যুনালের জবাবদিহিতা, বলতেছে যে কোন মামলা 20-এর অধীন 3-এ উল্লেখিত সময়ের মধ্যে নিষ্পত্তি না করতে পারলে তার লিপিবদ্ধ কারণ সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে। তাহলে দেখেন আমরা এখানে যে জিনিসটা পড়লাম, আমরা এখানে যে জিনিসটা পড়লাম যে বলতেছে যে থানায় থানায় যখন এই মামলার রিপোর্ট যখন আদালতে যাবে, আদালত 90 কার্যদিবসের মধ্যে তদন্তটা বেসিক্যালি আপনার বিচার কার্যক্রম শেষ করবে। তো নির্ধারিত সময়ের মধ্যে যদি বিচার কার্যক্রম সে শেষ করতে না পারে, তাহলে এর লিখিত রিপোর্ট এমসিকিউ কাকে জানাতে হবে? সবাই বলেন কাকে জানাতে হবে? এই লিখিত রিপোর্টটা আপনাকে জানাতে হবে হচ্ছে আপনার সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টকে। তাহলে দেখেন আমরা এখানে কয়েকটা কোর্টের বিষয়ে জানলাম, যেমন কারো ফাঁসি কার্যকর করতে গেলে কার অনুমোদন দরকার? হাইকোর্ট বিভাগের অনুমোদন দরকার। কতদিনের মধ্যে আপিল করতে হয়? 30 দিনের মধ্যে আপনাকে আপিল করতে। 30 দিন কখন থেকে শুরু হয়? দণ্ড প্রদানের তারিখ থেকে হচ্ছে আপনার 30 দিন শুরু হয়। কথা ক্লিয়ার কিনা? আর একটা জিনিস শিখলাম যে যে ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলতেছে ওই ট্রাইব্যুনাল যদি যথাসময়ের মধ্যে বিচার কার্য শেষ করতে না পারে, ওই ট্রাইব্যুনাল যদি যথাসময়ের মধ্যে বিচার কার্য শেষ করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে অবশ্যই লিখিতভাবে এমসিকিউ কাকে জানাতে হবে? সুপ্রিম কোর্টকে এই বিষয়টা জানাতে হবে। এই হচ্ছে এই কথা এখানে বলছে। এছাড়া তেমন আর কোনো কিছু এখানে বলে নাই। এখানে বলতেছে যে এই 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 অনুরূপ ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে হওয়ার কারণ লিপিবদ্ধ করে প্রতিবেদন 30 দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করতে হবে এবং তার একটি অনুলিপি কোর্টে প্রেরণ করতে হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে বলতেছে যে যে আহ, পেশকৃত প্রতিবেদন পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আপনার গ্রহণ করতে হবে। ভালো করে বুঝেন, দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, অর্থাৎ এই যে যে মামলা সঠিক সময় তদন্ত হলো না, মামলা সঠিক সময় নিষ্পত্তি হলো না, তা এই কাজে যারা দায়ী ব্যক্তি ছিল এই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আপনার গ্রহণ করতে হবে। বন্ধুরা এগুলো কঠিন কোনো কিছু না, জাস্ট একটু আপনাকে এমসিকিউর জন্য পড়তে হবে যে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, এরকম একটু জানলে হবে, এছাড়া তেমন আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, এখানে বলতেছে যে যে 20-এর উপধারা 3-এর নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে ট্রাইব্যুনালের বিচারক পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ করবে, যাহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করতে হবে। এবং ব্যাখ্যার এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, আমরা সহজ বিষয়গুলো দেখি, কঠিন করা যাবে না, কঠিন করলে সবার কাছে কঠিন মনে হবে। আচ্ছা, এগুলো বিচারের প্রক্রিয়ার কথা বলছে। আমরা একটু দেখবো এখন 32 ধারা, নারী শিশু আইনের 32 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারাটাকে আমরা একটু আমলের সাথে পড়বো এবং মানে ফিকিরের সাথে পড়বো। এটা 32 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, এটা বড় করো। 32 ধারায় বলতেছে যে এই আইনের অধীনে সংগঠিত অপরাধ, এই আইনের অধীনে সংগঠিত অপরাধ এ অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরকারি হাসপাতালে কিংবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ করতে হবে। তাহলে দেখেন কি বলতেছে, এই আইনের অধীনে যে ব্যক্তি অভিযুক্ত হবে এবং যিনি আসামি দুইজনের পরীক্ষা কি বলতেছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কোন সরকারি হাসপাতালে করতে, অর্থাৎ ডিএনএ টেস্ট বলেন বা হচ্ছে আপনার অন্য কোনো যে আইনানুগ পরীক্ষার কথা বলেন, কি করতে হবে? এখানে বলতেছে যে আপনাকে পরীক্ষা করাতে হবে, পরীক্ষা করাতে হবে। এটা আপনাকে বলতেছে 32 ধারায়। এবং বলতেছে যে সরকারি হাসপাতালে এই আইনের অধীনে সংগঠিত অপরাধের শিকার ব্যক্তি নিজে হাজির হইলে কিংবা এই আইনের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি পুলিশ কর্তৃক উপস্থাপিত হইলে তাদের মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি প্রদান করা হবে না। কি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা না? অর্থাৎ তুমি নিজে যদি হাজির হও যে আমি মেডিকেল পরীক্ষা করাবো, অথবা বলতিছে যে পুলিশ কর্তৃক যদি সেখানে হাজির হয় যে এদেরকে মেডিকেল এমসি করাতে হবে, মেডিকেল যেটা নারী শিশু আইনে মেডিকেল যেটা আমরা করাই, তাহলে এই ক্ষেত্রে কোনো ফি প্রদান করতে হবে না। এমসিকিউ যে নারী শিশু আইনে ডিএনএ টেস্টের জন্য কত টাকা ফির প্রয়োজন, এমসিকিউ তাহলে কি কোনো ফি প্রদান করতে হয় না। তাহলে আমরা এই 32 ধারা আমরা মূলত কি শিখলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছে
যে এই আইনের অধীনে ভিকটিম এবং আসামি দুজনেরই মেডিকেল পরীক্ষা করাতে হবে। কার কার করতে হবে? ভিকটিম এবং আসামি দুইজনের। কোথায় করতে হবে? সরকারি কোনো হাসপাতালে করতে হবে, ঠিক আছে কিনা? সরকারি কোনো হাসপাতালে করতে হবে, এবং সরকার কর্তৃক নির্দেশিত অন্য কোনো বেসরকারি হাসপাতালেও কিন্তু এই মেডিকেল পরীক্ষা করানো যাবে। এখানে আরেকটা জিনিস বলতেছে যে একজন ভিকটিম সরাসরি মেডিকেলে হাজির হলে অথবা পুলিশ কর্তৃক যদি আপনার হাজির হয়, সেই ক্ষেত্রেও যদি মেডিকেল এখানে করানো হয়, কি করতে হবে না, এই ভিকটিম এবং আসামির কাছ থেকে কি করা যাবে না, কোনো ফিস, এমসিকিউ কি নেওয়া যাবে না, কোনো ফিস নেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, থানা থেকে জন্ম মৃত্যুর এই তালিকা নিতে কয় টাকা ফিস দরকার বলেন তো? কয় টাকা ফিস দরকার বলেন? 25 পয়সা। 25 পয়সা ফিস দেয়, বিআরবিতে লেখা দেখবেন 234। হ্যাঁ, 25 পয়সা ফিস লাগে। আচ্ছা আচ্ছা, পাবলিক প্রসিকিউটরের সাথে পুলিশ অফিসার পরামর্শ করলে কয় টাকা ফিস লাগে বলেন তো? পারেন? 1 টাকা অফিসের দরকার হয় না, 32-এ লেখা আছে 1 টাকা অফিসের দরকার হয় না। আচ্ছা, তাহলে এখানে আমরা এই বিষয়টা দেখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং পরবর্তীতে দেখি যে 2 উপধারায় 1-এ উল্লেখিত কোনো হাসপাতালে আইনের অধীনে সংগঠিত অপরাধের শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থিত করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক তার মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করবে, এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই সংক্রান্ত একটি সার্টিফিকেট বিনামূল্যে অপরাধের শিকার ব্যক্তিকে বা ক্ষেত্রমতে পরিবারকে ও তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবে, এবং এইরূপ অপরাধ সংগঠনের বিষয়টি স্থানীয় থানাকে অবগত করবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ যার মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তার তার মেডিকেল রিপোর্ট কত ঘন্টার মধ্যে দিতে হবে? এমসিকিউ 72 ঘন্টার মধ্যে দিতে হবে। মেডিকেল রিপোর্ট কে কে পাবে? পাবে হচ্ছে ভিকটিম পাবে বা তার পরিবার পাবে, এবং মামলা তদন্তকারী আয়ু পাবে। এবং এখানে বলতেছে যে আপনার ক্ষেত্র মতে থানাকে এই বিষয়টা অবগত করতে হবে, ঠিক আছে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। তাহলে 32 ধারা থেকে আমরা রিটেনে প্রশ্ন আসতে পারে যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে ভিকটিমের মেডিকেল পরীক্ষার আইনগত বিধান কি, বা ভিক্টিমের মেডিকেল পরীক্ষা কিভাবে করা হয়, কোন হাসপাতালে করা হয়, কত টাকা ফিসের প্রয়োজন হয়। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন এই 32 থেকে কিন্তু রিটেনে আসতে পারে। 32 ধারাটা গুরুত্বপূর্ণ আছে। 32-এর 3-এ দেখি, বলতেছে এই ধারার অধীনে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা সম্পন্ন না হলে তৎসম্পর্কে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনার পর নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমতে মেডিকেল পরীক্ষার আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে উপনীত হন যে যুক্তি সময়ের মধ্যে মেডিকেল সম্পন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকই দায়ী, তাহলে উক্ত দায়ী ব্যক্তির অদক্ষতা হিসেবে এটা বিবেচিত হবে, এবং অদক্ষ অসদস্য গোপনীয় প্রতিবেদন লিপিবদ্ধ করা হবে, এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব কর্তব্য অবহেলার জন্য মানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিতে পারে। আব্দুল হামিদ, এইগুলো এইগুলো ক্লাসে দিচ্ছেন কে ভাই? এগুলো তো আমাদের দেখার বিষয় না, এগুলো সরান। এগুলো কেন দিচ্ছেন আপনারা ভাই? পড়ায় তাহলে মনোযোগী নাই, বোঝা গেল। তাহলে আমরা 32 ধারা থেকে আমরা মূলত কি বিষয় শিখলাম বন্ধুরা? 32 ধারা থেকে আমরা শিখলাম আছে ভিকটিমের মেডিকেল পরীক্ষা। এখানে আছে ভিকটিম এবং আসামি দুজনেরই মেডিকেল করতে হবে। কোথায় করতে হবে? করতে হবে আছে আপনার সরকারি হাসপাতালে করতে হবে। যদি সরকারি হাসপাতালে না হয়, তাহলে আপনাকে বলতেছে বেসরকারি স্বীকৃত কোনো হাসপাতালও করা যাবে। তাহলে এই যে মেডিকেল পরীক্ষা আপনি করবেন, তাহলে এজন্য আপনার ভিকটিম এবং আসামির কোনো ফিসের কিন্তু কোনো প্রয়োজন নাই। এবং মেডিকেল পরীক্ষা করার পর এখানে বলতেছে যে 72 ঘন্টার মধ্যে দায়িত্বরত চিকিৎসক কি দেবে? দায়িত্বরত চিকিৎসক একটা প্রতিবেদন দেবে। কাকে দেবে? ভিকটিমকে দেবে বা তার পরিবারকে দেবে, তদন্তকারী কর্মকর্তাকে দেবে, ক্ষেত্রমতে থানাকেও লিখিতভাবে বিষয়টা অবগত করবে। এখন কথা হচ্ছে, যদি যদি নারী শিশু আইনে বলতেছে যে একজন চিকিৎসক সে সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক সময়ে আপনার কি, সঠিক সময়ে হচ্ছে আপনার এই মানে আহ, সঠিক সময়ে আপনার সে মেডিকেলটা করাতে পারেনি, এজন্য মূলত চিকিৎসকই দায়ী। সেক্ষেত্রে চিকিৎসকের এটা অসদস্য হিসেবে বিবেচিত হবে। এই লোকটা কি দায়ী যে এই ছবিতে এইগুলো করতেছে? ওরা সবাই ধরেন, ওরা ধরেন। আপনি এগুলো করতেছেন কেন ভাই? ক্লাসে অমনোযোগী, প্লিজ এগুলো করবেন না। যদি ক্লাস ভালো না লাগে ক্লাস থেকে বের হয়ে যেতে হবে। যদি ক্লাস আরো, যদি টাকা ফেরত চান টাকাও ফেরত দিয়ে দেবো। ক্লাসে জোর করে কেউ পড়াতে পারেন? আপনি পড়েন কত মন যাতে আমি আপনাকে জোর করে পড়াতে পারবো? এ দুষ্টুমি করতেছেন কেন? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন। শয়তানে ধরছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কে আইডির নাম কি? খালি আপনাদের দুষ্টুমি এগুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে এই জিনিসটাই দেখলাম যে
রিটেনে প্রশ্ন আসতে পারে নারী শিশু আইন অনুযায়ী কখন একজন চিকিৎসকের শাস্তির বিধান আছে। তাহলে এই 32 ধারায় কিন্তু আপনার শাস্তির বিধান আছে, এই কথাটাই আপনাকে বলতেছে। 32 ধারায় আপনার শাস্তির বিধান আছে, এই কথাটাই বলতেছে। তাহলে আমরা 32 ধারায় এই বিষয়টা দেখলাম আমরা। থ্যাংক ইউ। আমরা 32 ধারা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এটা রিটেনে করে রাখবেন, মার্ক করে রাখবেন। আমরা এখন সরাসরি চলে যাবো 32 ক। 32 কতে বলতেছে যে এই আইনের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি 32-এর অধীনে মেডিকেল পরীক্ষা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, তদন্তকারী কর্মকর্তা ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনা মনে করে ডিএনএ, হ্যাঁ, বিধিমালা অনুযায়ী ডিএনএ পরীক্ষা করাতে পারবে। অর্থাৎ এই 32-এর কথায় বলতেছে যিনি ভিকটিম এবং যিনি আসামি, তাদের সম্মতি থাকুক বা না থাকুক, এই আসামি এবং ভিকটিমের তদন্তকারী কর্মকর্তা এই এত কথা বলার পরেও এখানে এটা সরাচ্ছেন, এই লোকটা কিডা ভাই? কথা বলতে আমার জানডা বার হয়ে যায়, আপনারা দুষ্টুমি করতেছেন। ক্লাস যদি কারো ভালো না লাগে তাহলে তো ক্লাস করার দরকার নেই। তুমি যদি অনলাইনে পড়ো, তোমার যদি ক্লাস মন না আছে, তোমাকে জোর করে আমি করাতে পারবো? আমরা ক্লাস করতে যার যার পদোন্নতির জন্য আমরা পড়তেছি ভাই, কেউ করে জোর করে পড়াইতে পারে। আমি যদি যতই বলি যে আসেন আমার ক্লাসে ভর্তি হয়ে যান, আপনি কি আসবেন? যদি আপনার ভালো না লাগে পড়া, তাহলে এরকম দুষ্টুমি করা যাবে না ভাই, প্লিজ। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে এই যে যে মেডিকেল, আপনি যিনি মামলার আয়ু, মানে ভিকটিম এবং আসামির সম্মতি থাকুক বা না থাকুক, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আইনের বিধিমালা অধীনে আপনাকে কি করতে হবে? বলতেছে যে আপনার তার ডিএনএ পরীক্ষা করতে হবে, তার সম্মতি থাকুক বা না থাকুক। তাহলে এমসিকিউ আসতে পারে যে কার ডিএনএ পরীক্ষা করতে হবে? ভিকটিম এবং আসামি, শুধু ভিকটিম না শুধু আসামি, উভয়ের পরীক্ষা করাতে হবে। কে করবে? মামলার আই করবে। কখন করবে? এই ঘটনা সংঘটিত হওয়ার পরে করবে। আর একটা বলতেছে যে সম্মতির প্রয়োজন আছে না, সম্মতির প্রয়োজন নাই, সম্মতির প্রয়োজন নাই। এখানে সম্মতির কোনো দরকারই নাই, তাকে জোর করে করালেও তার এই মেডিকেল পরীক্ষা, তাকে মানে ডিএনএ পরীক্ষা করতে হবে। এমসিকিউ, কোন আইনের অধীনে? ডিএনএ বিধিমালা অনুযায়ী আপনাকে করতে হবে। কে করবে? মামলার আই করবে। কত ধারায় করবে? 32-এর কতে আপনাকে এই কাজ করতে হবে। এখানে বলতেছে তবে শর্ত থাকে যে উপযুক্ত ডিএনএ পরীক্ষা করিবার বা না করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট এর অনুমোদন আবশ্যক, এবং যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা না করে, সেই ক্ষেত্রে তিনি উক্তরূপ পরীক্ষা না করিবার কারণ যথাযথ এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন তথ্য প্রতিবেদনে উল্লেখ করবে। ভালো করে বুঝেন, বলতেছে যে ঠিক আছে তাদের অনুমতি দরকার নাই, কিন্তু ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার আছে। ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার আছে যে ডিএনএ পরীক্ষা তাদের করাতে হবে কি হবে না। যদি অনুমোদন না দেয়, সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা যিনি আয়ু থাকবে, এই প্রতিবেদনটা আপনাকে মানে প্রতিবেদনে উল্লেখ করতে হবে ম্যাজিস্ট্রেট মহোদয় সেটা অনুমতি দেয়নি বা এটা এরকম করা হয়নি, এটা এখানে লিখতে হবে। এরপরে বলতেছে যে ধর্ষণ সম্পর্কিত ডিএনএ পরীক্ষার জন্য নমুনা এবং ডিএনএ ল্যাবে প্রেরিত অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ন্যূনতম সময়ের মতো তদন্তকারী কর্মকর্তা, এই যে দেখেন, অর্থাৎ এই ধর্ষণের নমুনা বা এই যে সিমেন্স না কি কয় এরা ইংরেজিতে, বলা হচ্ছে যে ধর্ষণের কোন নমুনা যখন কোন ল্যাবে পাঠানো হবে, অগ্রাধিকার ভিত্তিতে অনন্য পরীক্ষা স্থগিত রেখে এটাকে পরীক্ষা করে দ্রুত ফলাফল কর্তৃপক্ষকে জানাতে হবে। দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। অর্থাৎ বলতেছে এই যে যে ডিএনএ পরীক্ষা আপনি করবেন, বাদী মানে ভিকটিম এবং আসামির অনুমতি থাকুক বা না থাকুক, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। ম্যাজিস্ট্রেট অনুমতি না দিলে এটাও প্রতিবেদন আকারে এখানে আপনাকে লিখতে হবে। এবং এই যে সব যখন আপনাকে ল্যাবে আপনাকে দেওয়া হবে বা ল্যাবে পাঠানো হবে, সব পরীক্ষা বন্ধ রেখে এই 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 ভিকটিমের এই যে যে পরীক্ষার যে রিপোর্ট, এই ডিএনএ রিপোর্ট বলেন বা অন্যান্য সোয়াব বলেন, হ্যাঁ, এই পরীক্ষাকে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে রিপোর্টটা দ্রুত আপনাকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টা আপনাকে অবগত করতে হবে। এই হচ্ছে আপনার 32 কতে আপনাকে এই কথা বলতেছে। আচ্ছা, আমরা এখন চলে যাব 32 খ। 32 খটা 2025-এর নতুন ধারা। এই ধারাটা একটু গুরুত্ব আছে, একটু দেখবেন। 32-এর খতে বলতেছে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা স্ত্রীয় বিবেচনায় তদন্তাধীন বা বিচারাধীন মামলার অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি বা কোনো সাক্ষীকে নিরাপত্তা বা সুরক্ষা প্রদানের প্রয়োজনীয় আদেশ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বলতেছে। অর্থাৎ এই যে যে ভিক্টিমাইজ হচ্ছে, একজন ধর্ষিতা হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, মনে করেন আমাদের এই যে মাগুরা শ্রীপুরে আসিয়া যে ধর্ষণ কাণ্ডটা, এখানে বলতেছে যে আদালত যদি মনে করে এই যে ভিকটিমকে বা এই ভিকটিমের কোন সাক্ষীকে ট্রাইব্যুনাল কি করবে? সুরক্ষা দেবে, অর্থাৎ তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারে।
থানা পুলিশকে লিখিত নির্দেশ দিতে পারে যে তার বাড়ি পাহারা দাও অথবা তাকে নিরাপত্তামূলক হেফাজতে দাও। এটা নির্দেশ কে দিতে পারবে? ট্রাইব্যুনাল দিতে পারবে। কত ধারায়? 32-এর খতে খতে আপনাকে এই কথা বলতেছে। ট্রাইব্যুনাল এই আইনের অধীনে দায়েরকৃত মামলার আগত সাক্ষীদের যাতায়াত এবং সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ প্রদান করিবার আদেশ প্রদান করতে পারবে এবং এত উদ্দেশ্যে সরকার প্রত্যেক ট্রাইব্যুনালের অনুকূলে পৃথক অর্থ বরাদ্দ করবে। দেখছেন, আগে কিন্তু এটা সেল না। মানে তুমি যে নারী শিশু আইনের মামলা সাক্ষী দিতে যাওয়া, তাহলে সরকার তোমার যাতায়াত বাবদ, তোমার দুপুরে খাওয়া খাওয়ায় তোমার একটা ব্যবস্থা সরকার করবে, এবং সরকার অর্থ মন্ত্রণালয় থেকে এই নারী শিশু আইনের বিচারের জন্য কি করবে? আপনার আলাদা আছে একটা বাজেট আপনাকে দেবে। অর্থাৎ এই নারী শিশু যারা ভিকটিম থাকবে, যারা সাক্ষী থাকবে, তাদের যাতায়াত খরচ, তাদের খাওয়া খরচের জন্য আলাদা একটা বাজেট সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে একটা বরাদ্দ থাকবে। এই কথা বলতেছে। এদিকে দেখছেন, আইন পাশ হলে আদালত দেয়, আদালত দেয় না নাকি? যা না দেয় তা না দেখে কথা বলে সময় নষ্ট করবো না। মানে আমাদের তো পদোন্নতির জন্য আমরা পড়তেছি, আমাদের কি দেখ না দেখ দরকার না, আমাদের আমরা আইনটা যে শিখতেছি এটাই। তার মানে আমরা কিন্তু এটাও শিখলাম যে আইন কি, মানে ভিকটিমের যাতায়াতের জন্য, সাক্ষীদের যাতায়াতের জন্য আদালত কিন্তু একটা খরচও দেবে। আগে কিন্তু এটা সেল না, এটা আগে ছিল না, বর্তমানে হয়েছে আদালত। এটা এবং অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা একটা বাজেটও আপনার থাকবে। 32-এর খতে আপনাকে এই কথা বলতেছে। এবং 32-এর খতে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, বলছে যে ভিকটিম এবং সাক্ষীকে, হ্যাঁ, মানে পুলিশ পাহারায় আপনার সুরক্ষার ব্যবস্থাও ট্রাইব্যুনাল নির্দেশ দেবে, অর্থাৎ তার সুরক্ষা দেবে, অর্থাৎ তার যেন কোনো বিপদ আপদ না ঘটে বা কেউ আক্রমণ না করতে পারে। হ্যাঁ, এটা আপনাকে করতে হবে। আচ্ছা, এটা হলো 32 খতে চলে গেল। আর এখানে তেমন আর কোনো কিছু বলে নাই। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা দেখব যে ধারা 11-এর দফা গয়ে বর্ণিত অপরাধ সম্পর্কে বিশেষ বিধান, এটা আছে 35 ধারা। আগে ধারা ছিল আছে 34, এখন 35 ধারায় আর একটা ধারা বাড়াইছে। এই ধারাটা আমরা একটু দেখি কি বলছে, একটু শিকার বিষয় আছে বন্ধুরা। তারপরে আমি সামারি করবো, এরপর দণ্ডবিধি পড়াবো। ক্লাস থেকেও বের হবেন না, আসলে আমাদের ফাঁকি দেওয়ার সময় নাই। মানে আপনি যতটুকু ক্লাস সময় থাকবেন, এই সময়টুকু আপনার কানের ভিতর ঢুকলে অনেক বিষয় শিখতে পারবেন। মানুষ নিজে পড়ার থেকে যদি কারো কথা মুখ থেকে শোনে, তখন মুখস্থ হয় বেশি, বা এটা মনে থাকে, স্মরণ শক্তি বেশি থাকে। আচ্ছা, 35 ধারাটা হচ্ছে এই আইনের নতুন একটি ধারা, অর্থাৎ যত আগে 34টা ধারা ছিল, 35 ধারা হচ্ছে এই আইনের নতুন ইনক্লুড একটি ধারা। এই ধারাটা হচ্ছে নতুন ধারা। এই ইয়া আবু বক্কর, নারী শিশু আইনটা সবাইকে নতুন করে গ্রুপে দিয়ে দিবা ক্লাস শেষে, ঠিক আছে? সবাইকে দিয়ে দিবা। আচ্ছা, 33-এর দরকার নাই, 33 যে গেজেট, গেজেট দেবে, গেজেট ফেজেট এগুলো আসবে না। 35 ধারায় বলতেছে যে এই আইনে যাই থাকুক না কেন, নারী শিশু অধ্যাদেশ 2000 বলবৎ হওয়ার তারিখ হইতে 11-এর দফা 11 বর্ণিত অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থে গ্রহণীয় এবং বিচারযোগ্য হবে। দেখেন, বলতেছে যে এই আইনে যাই থাকুক না কেন, 11-এর কথা কি বলছে বলো তো? 11 কথা কি বলছে, একজন বলো কি বলছে? 11-র গতে বলছে যে যৌতুকের জন্য মারধর করা, চড় থাপ্পড় দেয়া। আজকে থানায় একটা বিষয় নিয়ে করলাম। আহ, জামাই শ্বশুরের, মানে শ্বশুর জামাইয়ের কাছ থেকে 300 টাকা ধার নেছে। হ্যাঁ, পরে বউরে খোটা দিছে যে তোর বাপ টাকা নেছে, টাকা দেয় না কেন? পরে জিজ্ঞেস করলাম কয় টাকা, কয় 300 টাকা নেছে। কথা বুঝছেন? এখন এই জন্য বউরে মারছে। বউরও একটু ঝামেলা আছে, বউ আবার চলে গেছে আর একজনের সাথে। এই অভিযোগ আর কি আমার সাথে ছিল, পরে ভিকটিম উদ্ধার করলাম। মানে মূলত 300 টাকা তো মূল বিষয় না, মানে আসলে ওই জামাই মারছে, এর আগে দুঃখে আরেক ছেলের সাথে সম্পর্ক ছিল, সেই ছেলের সাথে চলে গেছে, পরে আমরা সেটা উদ্ধার করছি। তাহলে এই মূলত বোঝেন যে এই যে সিম্পলি যে মারধর করা, 11-র গতে হচ্ছে আপনার এই যে যে মারধর করা, এই অপরাধটা সাধারণত আপোষযোগ্য এবং মীমাংসাযোগ্য। ঠিক আছে কিনা? আমাদের এই বেশিরভাগ 11-র গয়ের মামলাগুলো আসামি জামিন পেয়ে যায় বা এটা আপোষ হয়ে যায়, এটা পরবর্তীতে তেমন কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তো অনেক সময় শাস্তিও এখানে শাস্তির বিধানও আছে। যাও, তো 11-র গয়ার এই অপরাধটা বিচার করবে কে? বলতেছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট হচ্ছে এই অপরাধের বেসিক্যালি হচ্ছে আপনার বিচার করবে। এবং বলতেছে যে নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ, সংশোধন অধ্যাদেশ 2025 বলবৎ হওয়ার পূর্বে নারী শিশু নির্যাতন দমন ধারা 11-এর অধীনে দায়েরকৃত অনিষ্পন্ন মামলা সমূহ এখতিয়ার সম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হবে না, এবং উক্ত অধ্যাদেশ বলবৎ হওয়ার পূর্বে এই আইনের অধীন অনিষ্পন্ন মামলা সম্পন্ন হোক, তদন্ত কর্মকর্তা এখতিয়ার সম্পন্ন আদালত এমনভাবে পরিচালনা করবে যে অনিষ্পত্তি হবে যেন উক্ত অধ্যাদেশ বলবৎ হয় নাই। মানে সহজ কথা কইছে কি, যে এই 2025-এর অধ্যাদেশ বলবৎ হওয়ার পরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যতীত আপনার 11-র গ মামলা নিষ্পত্তি করতে পারবে না। তো এই বলবৎ হওয়ার পূর্বে 11-র গতে যত মামলা হয়েছে, তাহলে সেটা নিষ্পন্ন করবে কিনা? তাহলে সেটা নিষ্পন্ন করবে হচ্ছে
এর আগে যেভাবে নিষ্পন্ন হতো ওইভাবেই করবে। মনে করতে হবে যে 2025-এর সংশোধন নারী শিশু আইন কার্যকর হয়নি বা এটা হয় নাই, এটা মনে করতে হবে। অর্থাৎ এটা বলবৎ হওয়ার পর নতুন করে যত 11 মামলা হবে সব প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেটা নিষ্পন্ন করবে বা সে বিচার করবে। কিন্তু এর এই 25-এর অধ্যাদেশ জারি হওয়ার পূর্বে যত মামলা হয়েছে সব মামলাগুলো আগের নিয়মেই পরিচালিত হবে, এই কথাটাই আপনাকে বলতেছে। এখানে বলতেছে যে 11 ধারার অপরাধ গ্রহণীয়, বিচারার্থে গ্রহণীয়, কগনিজেবল, আপোষযোগ্য, জামিন অযোগ্য হবে এবং উপরোক্ত অপরাধের অভিযোগের দায়ে তদন্ত বিচার নিষ্পন্নর ক্ষেত্রে অন্যান্য ধারার বিশেষ বিধানগুলির পরিবর্তে ফৌজদারি কার্যবিধি আইন এবং সাক্ষ্য আইনের বিধান প্রযোজ্য হবে। দেখেন, এর আগে ছিল 11 কি ছিল? 11 ছিল হচ্ছে আপোষযোগ্য, মীমাংসাযোগ্য, জামিনযোগ্য। কিন্তু এখানে বলতেছে এটা আপোষযোগ্য, জামিনের অযোগ্য। আপোষ করতে পারবা, কিন্তু তোমার একবার কট করে ফেললি তুমি আর ছাড়া পাবা না, অর্থাৎ এটা জামিনের অযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করছে। কথা কি বুঝছেন? এর আগে এটা কি ছিল? জামিনযোগ্য ছিল। কিন্তু এখন 11 গ 2025-এর যে বিধান, যে অধ্যাদেশ, এখানে বলতেছে এটা হচ্ছে জামিনের অযোগ্য হিসেবে বিবেচিত, কিন্তু এটা আপোষ করতে পারবা, কিন্তু এটা জামিনের অযোগ্য। এটা মনে রাখবেন যে 11 গ আগে ছিল কি? আপোষযোগ্য, জামিনযোগ্য, কিন্তু এখন হয়েছে আপোষযোগ্য, জামিনের অযোগ্য এবং এটা কগনিজেবল, অর্থাৎ বলতেছে আমলযোগ্য অপরাধী। অর্থাৎ 11 গ কোনো মামলা এখন হলে সরাসরি অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে কিনা? এটা কগনিজ, অর্থাৎ আমলযোগ্য অপরাধের মতোই ট্রিট করতে, অর্থাৎ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, তার জন্য কোনো ওয়ারেন্টের দরকার নাই, বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে ফেলতে পারবে। হ্যাঁ, এরপরে বলতেছে যে যে 11 গড় বিধান পরিচালিত হওয়ার পর কোন আইনের বিধান অনুযায়ী এটা বিচার নিষ্পন্ন হবে? এমসিকিউ। তাহলে সাক্ষ্য আইন এবং সিআরপিসি অনুযায়ী এর বিচার হবে। তাহলে কোন আইন অনুযায়ী বিচার হবে বন্ধুরা? সাক্ষ্য আইন এবং সিআরপিসি অনুযায়ী তার বিচার হবে। এই এই এমসিকিউটা মনে রাখবেন। এরপরে বলতেছে যে 2025-এর সংশোধন অনুযায়ী আপনার এই 11 এটা কি আমলযোগ্য নাকি আমলের অযোগ্য? কগনিজেবল, অর্থাৎ এটা কগনিজেবল হিসেবে বিবেচিত। এমসিকিউ মনে রাখবেন, কগনিজেবল। বন্ধুরা, কালকে কিন্তু আমাদের রাত 8:30টায় 50 মার্কের একটা ধামাকা এমসিকিউ মডেল টেস্ট আছে। এই ইডা আবু বক্কর সবাইরে ওই পিডিএফটা, ওই এমসিকিউর ফর্মটা দিয়ে দেবেন। সবাই 20 কপি এমসিকিউ, 1 কপি 5 টাকা দিয়ে কম্পিউটার থেকে বের করে বাকি 18 কপি ফটোকপি করবেন। ঠিক আছে? বাকি সময়গুলোতে আমরা এই ফরম্যাট অনুযায়ী আমরা পরীক্ষা দেব। আর যাদের ফর্ম নাই তারা সাদা কাগজ দেন, কি সাদা কাগজ দেওয়া ঠিক হবে না, ফরম্যাট অনুযায়ী পরীক্ষা দেবেন। আগামীকাল 8:30টায় অবশ্যই মডেল টেস্ট আছে এবং আগামীকাল দিনে আমি নারী শিশু আইনটা অডিও করে দেবো। অডিওটা কমসে কম 1 সপ্তাহ কানে ইয়ারফোন দিয়ে শুনবেন, দেখবেন গুরুত্বপূর্ণ ধারাগুলো মার্ক করে দেবো, সবার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? কানে ইয়ারফোন দিয়ে খালি অডিও শুনবেন 1 সপ্তাহ, এটা আপনার জন্য উপকার হবে। ঠিক আছে ইনশাল্লাহ, এটা এবং আমার জন্য উপকার হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই জিনিসটা দেখলাম এবং আরেকটা জিনিস বলতেছে, যদি ট্রাইব্যুনাল বিচারার্থে অপরাধে 11 বর্ণিত অপরাধ এমনভাবে জড়িত থাকে যে ট্রাইব্যুনালের ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একসঙ্গে বা একত্রে হওয়া প্রয়োজন, তাহলে উক্ত ধারা 11 দফা গয়ে বর্ণিত অপরাধটি একই বিধান অনুযায়ী একই সঙ্গে বা একই ট্রাইব্যুনালে করা যাবে। অর্থাৎ এখানে বলতেছে যেমন নারী শিশু আইনের কোনো অপরাধের সাথে যদি আরেকটি অপরাধ জড়িত থাকে তো 2 অপরাধের বিচার করা যাবে আছে 87-3-এ। আবার 11 গতে এসে বলতেছে যে 11 গয়ের সাথে যদি অন্য আরেকটি অপরাধ জড়িত থাকে তাহলে 2 অপরাধের বিচার তুমি একসাথে করতে পারবে। অর্থাৎ তুমি যৌতুক চাইছো, যৌতুক চাইলে কয় ধারায় অপরাধ বলেন তো? যৌতুক চাইলে কয় ধারায় অপরাধ? যৌতুক চালি হচ্ছে 3 ধারা, যৌতুক দিলে বা নিলে 4 ধারা, যৌতুকের জন্য কোনো চুক্তি করলে 5 ধারা, যৌতুকের জন্য কোনো মিথ্যা মামলা করলে 6 ধারা। তো তুমি যৌতুক চাইছো এবং তোমার বউরে তুমি চট থাপ্পড় মারছো, যৌতুক না দিলে তোরে আমি তোর শেষ শেষ দেখি ছাড়বানি আমি, কিল ঘুষি মনে করো মারছো। ঠিক আছে কিনা? যৌতুক ছেলেরা এখন নেবে আর কি, সব স্বর্ণ তো বোর। ঠিক আছে? এটা খুবই দুঃখজনক আসলে। মানে স্যারের অধীনে আমি চাকরি করি নাই, কিন্তু মানে চেহারা দেখে বোঝা স্যার অনেক ভদ্রলোক ছিল। ঘটনা সত্য কিনা আল্লাহ জানে, যা হোক আর কি, আল্লাহ তাকে আহ, অনেক, একটা লোক তার দুঃখে মরে না, মানে কম দুঃখে সুইসাইড করে না, তাই না? হুম। স্যারের বাড়িও আমাদের ওদিকে। তো এখানে এই বলতেছে যে যৌতুকের 11 গয়ের অধীনে যদি কোনো মামলা থেকে থাকে, 11 গয়ের অধীনে কোনো মামলা যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে এই অপরাধের সাথে যদি অন্য আরেকটি অপরাধ জড়িত থাকে তাহলে 11 গয়ের নিয়ম অনুযায়ী আপনি 2 অপরাধের বিচার এই 11 গয়ের একসাথে আপনি করতে পারবেন। যেমন আপনি যৌতুক চাইছেন কত? 11 নারী যৌতুক নিরোধ আইন 2018 3 ধারায় অপরাধ। তাহলে ওই 3 ধারার অপরাধ এবং 11 গয়ের অপরাধ, এই জন্য আপনি বউরে অর্থপর মারছেন, তাহলে 2 অপরাধের বিচার আপনি একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপনাকে বলতেছে নতুন সংশোধনী অধ্যাদেশ 2025-এর 35 ধারায় আপনাকে। তাহলে 35 ধারা থেকে আমরা কি সারমর্ম শিখলাম? একটু সারমর্মটা আমি নির্যাসটা বলি। 35 ধারা থেকে আমরা যে বিষয়টা শিখলাম, এখানে বলতেছে
যে এই আইনের অধীনে 11-র গড় যে অপরাধ ছিল, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু আগে এই অপরাধের বিচার করতো না। 25 সংশোধনে বলতেছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়া এই অপরাধের বিচার আর কেউ করতে পারবে না। এখানে আর একটা কথা বলতেছে যে 11-র গয়া মানে 2025-এর আইন কার্যকর হওয়ার পূর্বে যত মামলা বাংলাদেশে 25-এর গড় আছে, তখন পূর্বে যেভাবে এটা নিষ্পন্ন হতো ওইভাবেই ওটা নিষ্পন্ন করতে হবে। মনে করতে হবে যে 2025 সালে নারী শিশু অধ্যাদেশ কোনো সংশোধন হয় নাই, এটা মনে করতে হবে। আর এটা কার্যকর হওয়ার পরে যত মামলা হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা নিষ্পন্ন করবে। 2025-এর সংশোধনে আরেকটা কথা বলতেছে যে 11-র গয়ের অপরাধটা আমলযোগ্য হবে, হ্যাঁ, আপোষযোগ্য হবে, কিন্তু জামিনের অযোগ্য হবে। আসামিকে দেখার সাথে সাথে আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন। এবং এখানে আরেকটা কথা বলতেছে যে এই অপরাধের বিচার অবশ্যই সিআরপিসি এবং সাক্ষ্য আইন অনুযায়ী আপনাকে সম্পাদন করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে বলতেছে কি যে এই আইনের অধীনে অর্থাৎ 11-র গয়ের অপরাধের ধারার সাথে যদি যদি অন্য একটি অপরাধ সংঘটিত থাকে, তাহলে 11-র গয়ের অপরাধের সাথে আপনি অন্য একটি অপরাধের বিচার একসাথেও আপনি করতে পারবেন। ঠিক আছে কিনা? যেমন আপনার কাছে আপনি আপনার স্ত্রীর কাছে যৌতুক চাইছেন এবং যৌতুক চাই স্ত্রীর চর থাপ্পড় করা মারছেন, এই চর থাপ্পড় মারলে 11-র গ। আর যৌতুক চাইছেন তাহলে যৌতুক নিরোধ আইন 2018 3 ধারায় অপরাধ, তাহলে 3 যৌতুক নিরোধ অধ্যাদেশের যে 25 অধ্যাদেশের 11-র গ, অর্থাৎ এই দুই অপরাধের বিচার এই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট একসাথে করতে পারবে। বুঝছেন নাকি বোঝেন নাই? এই হলো নারী শিশু আইনটা ছিল। নারী শিশু আইনটা সবার কাছে একেবারে কঠিন মনে হয়েছে। আমি আগামীকাল একেবারে পানির মতো করে দেব, অর্থাৎ অডিও করে দেব। তোমরা 1 সপ্তাহ টানা 1 সপ্তাহ এই অডিওটা শুনবা, শুনলে দেখবা নারী শিশু আইন ভাত মাছ হয়ে যাবে। এবং আমি এটা আমি এটা আমি ক্লাসে যদি থাকতে চাইলে থাকবেন। আমি তো ওই জুমে আগে রেকর্ড করব, পরবর্তীতে অডিও করব। সেক্ষেত্রে যদি কেউ থাকতে চান দিনের বেলা আমি লিঙ্ক দিবানি, যদি কেউ থাকবেন আবার শুনবেন, সমস্যা নাই। মূলত ওটা ক্লাস না, জাস্ট আমি বলে যাব আর ওটা রেকর্ড করব, পরবর্তীতে অডিও করব। আমি যদি কেউ থাকতে চান থাকবেন, এটা আমি দেখি সকালবেলায় করার চেষ্টা করবো, সকালবেলা করার চেষ্টা করব অডিওটা। হ্যাঁ, এই হলো নারী শিশু আইন ছিল। আর কালকে তো আমরা পরীক্ষা নেবো মডেল টেস্ট 50 মার্কের। শনিবার থেকে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়বো, দণ্ডবিধি পড়বো। এখন আমরা দণ্ডবিধির ক্লাসটা নেব। সবাই ইস্তেগফার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। অনেকের কাছে খুবই কঠিন মনে হয়েছে, আমার কাছেও কঠিন মনে। নারী শিশু আইনে অনেক সংশোধন হয়েছে, একটু হিজিবিজি মনে হয়েছে। আগামীকালকের ক্লাসে অর্থাৎ নারী শিশুর অডিওতে আমি ধারাগুলো কোট করে দেবো, যে এই ধারাগুলো ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সব ধারা তো আর দেখার দরকার নেই। আমরা এখন ই ধারা দেখি, কি কয় রে, এই কি কয় রে, দণ্ডবিধি আইনের ধারাগুলো আমরা একটু দেখবো বন্ধুরা। দণ্ডবিধি আইনে আমরা হচ্ছে কত, আমরা হচ্ছে 99 ধারা, 98 ধারা পর্যন্ত, 99 ধারা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 100 ধারা থেকে সামনের দিকে যাবো, ঠিক আছে? 100 ধারা থেকে আজকে আমরা সামনের দিকে যাবো। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আবু বক্কর, গ্রুপে অবশ্যই একটু পিআরপি অডিওটা দিয়ে দিয়েন তো আবু বক্কর। আবু বক্কর দেখেন গ্রুপে সবাইকে ইয়া দিয়ে দিছে। আবু বক্কর দেখেন গ্রুপে সবাইকে দণ্ডবিধি এবং সাক্ষ্য আইনের শীট দিয়ে দিছে। এই শীটটা সবাই বাইর করে দেখবেন, ঠিক আছে? সবাইকে দিছে, দেখেন। আচ্ছা, এক আমরা এখন দণ্ডবিধি ক্লাসটা খুব আজকে ইন্টারেস্টিং হবে এবং ভালো করে পড়তে হবে। কেউ ই করেন না। আচ্ছা, 90 থেকে 106 খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পদোন্নতি পরীক্ষা এবছর এখান থেকে প্রশ্ন আসবে। সকালে আমরা পড়াইছি 96 97 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি। 98 ধারায় আমরা পড়ছি যে 82 83 84 85 86 এই সকল ধারায় ব্যক্তির কোনো কাজ অপরাধ না, কিন্তু তাদের কাজের বিরুদ্ধে 98 ধারায় আপনাকে বলতেছে আত্মরক্ষার অধিকার আপনার থাকবে। অর্থাৎ 9 বছরের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ হয় না। হ্যাঁ, 9 বছরের কম সেটা বিদেশিতে বাইসে যাবে, কিন্তু 9 বছরের কম একজন শিশু যদি আপনাকে মারার জন্য তাড়িয়ে আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই এই টাকার মেসেজ আমি সিন করি না স্যার, সিন অবশ্যই করি, আপনি নাম কাটা হয়ে গেছে, সিন করি। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আপনার কি হবে, আপনার এই 98 ধারায় বলতে তাদের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আপনার এখানে থাকবে। আর 99 ধারায় আপনাকে বলছি, পড়াইছি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পরিধি। পরিধি মানে কি? সীমা। ভালো করে বুঝবেন, পরিধি মানে আছে সীমা, মানে এই সীমার অতিক্রম আপনি করতে পারবেন না, অর্থাৎ আপনাকে এখানে ফুল স্টপ থাকতে হবে। আপনাকে এখানে ফুল স্টপ থাকতে হবে, এই সীমা আপনাকে অতিক্রম করে আছে 99 ধারায় 5টা সীমা। আর আরেকটা প্রশ্ন আপনাদেরকে সকালে পড়াইছি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রয়োগের ক্ষেত্রে কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকে রহিতকরণ করা হয়েছে। কি বলছি? কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকে রহিতকরণ করা হয়েছে? আমি তো আলহামদুলিল্লাহ সব টিচারদের সাথেই মোটামুটি যোগাযোগ আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে 99 ধারার এই সীমা, এই সীমার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সীমার ক্ষেত্রে আপনাকে মানে আমাদের একটা জিনিস মনে রাখবেন যে আত্মরক্ষা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, আমাদের রেজাল্ট খারাপ হওয়ার জন্য কিন্তু এই আত্মরক্ষার প্রশ্ন দায়ী। অর্থাৎ প্রশ্ন চাইছে একরকম, আপনি লিখে আইছেন একরকম, হুজুকে বাঙালির মতো, তখন কি হয়? তখন আমাদের রেজাল্টটা খারাপ হয়ে যায়, অর্থাৎ সিরিয়াল দূরে চলে যায়। মানে মূলত আপনাকে বুঝতে হবে যে আত্মরক্ষার প্রশ্ন আসলে আপনি কোন ধারাটা আপনি কোট করবেন। আমি আবার বলি, এই ধারাগুলো আপনারা জানেন, কিন্তু মূল কথা হচ্ছে আপনি ধারাটা কোট করতে পারেন না। যেমন আত্মরক্ষার সীমা আলোচনা করো, সীমা, সীমার ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ওই 99 ধারা লিখতে হবে। পরিধি আলোচনা করো, পরিধির ক্ষেত্রে 99 ধারা আপনাকে লিখতে হবে। যদি প্রশ্ন আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের বিস্তৃতি আলোচনা করো, বিস্তৃতি, বিস্তৃতির ক্ষেত্রে আপনাকে ওই যে 100 থেকে আপনাকে 106 পর্যন্তকে আপনাকে লিখতে হবে। ঠিক আছে কিনা? এটা আপনাকে একটু বুঝতে হবে। আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল, বেসিক্যালি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ ও স্থিতিকাল নাই, আছে? আছে দুইটি ক্ষেত্রে, একটা আছে সম্পত্তি রক্ষার্থের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আপনার দেহ রক্ষার্থের, দেহের ক্ষেত্রে। দেহের ক্ষেত্রে হচ্ছে 102, আর সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে আপনার 105। সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে আপনার 105। হ্যালো, হ্যাঁ বলেন। আসসালাম, বলছিলাম। বুঝলাম না কোনটা। আচ্ছা, ক্লাসে আমি তো এখন ক্লাসে আছি ভাই। ক্লাসে ভর্তি হতে গেলে যে এই মাসের সম্মানে এই নাম্বারে বিকাশ নগদ হোয়াটসঅ্যাপে নক দেন, আমি অ্যাড করে দেবো, হ্যাঁ, এই সিস্টেম। আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে ঢোকেন ঢোকেন ঢোকেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এখন মনে করেন আরম্ভ স্থিতিকাল আইসে, আপনি অন্য ধারা আজুরি ধারা লিখেছেন, তাহলে মার্ক পাবেন না। আমি আবারও বলি, আত্মরক্ষার এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। আমাদের পুলিশের রেজাল্ট খারাপ হওয়ার জন্য কিন্তু এই আত্মরক্ষার প্রশ্নগুলো কিন্তু দায়ী। আত্মরক্ষার প্রশ্নগুলো দায়ী না, মানে আমি আপনি দায়ী না বোঝার কারণে, ভুল ধারা লেখার কারণে রেজাল্ট কিন্তু দূরে চলে যায়। ঠিক আছে কিনা? আচ্ছা, মাত্রা, এই মাত্রা এবং পরিধি একই কথা, মাত্রা এবং পরিধি এটাও কিন্তু একই কথা। সেটা শুধুমাত্র 99 ধারা, ভালো করে বুঝেন, উল্টো পাল্টা দিলে তখন রেজাল্ট খারাপ হয়ে যাবে না। আর আরেকটা প্রশ্ন আমাদের সমস্যা করে, শ্রোথাল রিপোর্ট প্রস্তুত করো। এই প্রস্তুত করো মানে তোমাকে প্রস্তুত করতে হবে। আর যদি বলে প্রস্তুতির কৌশল, শ্রোতাপের বৈশিষ্ট্য, শ্রোতালের উপাদান, ঘটনাস্থল যাই কি করবেন, আপনার করণীয় কি, সবই শ্রোতাল রিপোর্টের ওই পয়েন্ট পয়েন্ট আকারে লিখে দেবেন। আর যখনই প্রশ্ন তোমার আসবে যে শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করো, এই করো মানে তোমাকে একটা বিধি অনুযায়ী প্রস্তুত করতে হবে। কথা বুঝছেন? এই প্রশ্নগুলো বুঝতে হবে। আরেকটা প্রশ্ন আমাদের সমস্যা হয়, এই বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের দায় দায়িত্ব বা ক্ষমতা কি, এটা অনেকে সিআরপিসি তে অ্যান্সার করে ফেলাও, এটা সম্পূর্ণ ভুল। এটা তোমাকে অ্যান্সার করতে হবে পুলিশ আইনের 30-30 কয়ের 1 2 3 4 দিয়ে অ্যান্সার করতে হবে ভাই, এটা ভুল করলে হবে না। এখন তোমাকে অ্যান্সার পুলিশ আইনের, তুমি অ্যান্সার করো সিআরপি, তাহলে কিন্তু এটা একবারে পুরো বাস, একেবারে বাস, রেজাল্ট চলে যাবে অনেক দূরে। মনে করবা যে ভাই আমার পরীক্ষা তো ভালো হয়েছে, আমার তো রেজাল্ট দূরে কেন, তাহলে সমস্যা কিন্তু এখানেই। যদি প্রশ্ন আসে অবৈধ মূলত ছত্রভঙ্গের ক্ষেত্রে পুলিশ কিভাবে ছত্রভঙ্গ করবে, লেখো কিভাবে ছত্রভঙ্গ করবে, তখন তোমাকে লিখতে হবে সিআরপিসির 127 থেকে 131 ধারা দিয়ে তোমাকে লিখতে হবে। ঠিক আছে কিনা? প্রশ্নটা আগে বুঝতে হবে। অবৈধ জনতা বলতে কি বোঝায়, অবৈধ জনতা বলতে কি বোঝায়, তখন পুলিশ আইনের 30-30 সাথে 141-143 লেখো, সমস্যা নাই, কিন্তু 30-30 তোমাকে অবৈধ জনতা লিখতে হবে।
আর যদি শুধু প্রশ্ন আসে বেআইনি সমাবেশ কাকে বলে, তখন 141 143 দিয়ে অ্যান্সার করতে হবে। এগুলো একটু সমস্যা, সমস্যা বলতে কি, মানে আমার নিজের কাছেরই সমস্যা, কারণ আপনার কাছে তো সমস্যা নাও হতে পারে। মানে প্রশ্ন চাইছে একরকম, আপনি লেখছেন আর একরকম, তাহলে কিন্তু ঝামেলা আছে। অর্থাৎ তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোন আইন থেকে প্রশ্নটা আসছে। আর একটা সমস্যা আমাদের পরীক্ষায় যেটা হয়, যে তুমি প্রশ্ন ধরতে পারো না, এটা কি সিআরপিসির প্রশ্ন নাকি এটা কি দণ্ডবিধির প্রশ্ন। মানে নর্মালি একটা মাথার ভিতরে সেন্স ঢুকবেন, সেটা হচ্ছে যে সিআরপিসির সাথে সিআরপিসির প্রশ্ন থাকে। 1 নম্বর, ক নম্বর সিআরপিসি থাকলে খ নম্বরে ধরে নেবে যে ওটা সিআরপিসির প্রশ্ন। কথা ক্লিয়ার কিনা? 1 নম্বর যদি সাক্ষ্য আইনের প্রশ্ন, তা ক নম্বর সাক্ষ্য আইন থাকলে দ্বিতীয় প্রশ্নটা ধরে নেবে ওটা সাক্ষ্য আইনের প্রশ্ন। এখন প্রশ্ন আছে সাক্ষ্য আইনের, তুমি আনসার করে দিয়েছো কার্যবিধিতে, তাহলে হবে না? তাহলে কি হলো? প্রশ্ন আসলো যে আপনার অপরাধের সহযোগী সাক্ষ্য বলতে কি বোঝায়। অপরাধের সহযোগী সাক্ষ্য, এটা হলো তোমার সাক্ষ্য আইনের 133 ধারা, সাক্ষ্য আইনের 30 ধারা, সাক্ষ্য আইনের 114 খ, এই ধারার প্রশ্ন। এখন অপরাধীর সহযোগী সাক্ষ্য, এটাও কিন্তু সিআরপিসিতে আছে, আছে না? এ আছে কিনা কও? এ আছে? কয় ধারা কও? দি কোন কয় ধারা কও? মাথা দিয়ে নাড়াইছে যে মিথুন রায়, আপনি কন কয় ধারা কন? এই যে একজন বল, তাপস সরকার, 337 338। এখন তুমি যদি 337 338 দিয়ে অ্যান্সার করে থিয়েছো, তাহলে বাবা গোল গোল রসগোল্লা। কথা বুঝো? 337 338টা হচ্ছে রাজ সাক্ষী বা অ্যাপ্রোবার, ওটা স্পষ্ট লেখা। কিন্তু অপরাধীর সহযোগী সাক্ষ্য বলতে কি বোঝায়, এইরূপ সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কি, তার মানে তোমাকে ঠাড়া চোখ বুঝে অ্যান্সার লিখতে হবে। সাক্ষ্য আইনের 30, সাক্ষ্য আইনের 133, সাক্ষ্য আইনের 114 খ। কারণ এই ধারা না লিখে তুমি আকামের ধারা লিখে 137 138, মনে মনে তো বাপ যে পরীক্ষাতে ভালো হয়েছে আমার, কিন্তু রেজাল্ট পাবা তুমি জিরো। সমস্যা আছে, ঠিক আছে কিনা? এই বিষয়গুলো আমরা আরো কিছু বলবানি, একদিন তো সব বলা যাবে না। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বললাম? সাক্ষ্য আইনের এই, সরি, আত্মরক্ষার, এই আত্মরক্ষার চ্যাপ্টারের এই 96 থেকে 106, এটা খুবই ডেঞ্জারাস একটি অধ্যায়। সহজ ধারা, কিন্তু আমরা প্রশ্ন ভুল ভুল মানে করার কারণে অ্যান্সার ভালো পাই না আমরা। রহিতকরণ, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকে রহিতকরণ করা হয়েছে কোন কোন ক্ষেত্রে। অর্থাৎ রহিতকরণ মানে হচ্ছে তুমি কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মানুষকে মারতে পারবা না, বা মানুষের এই অধিকার প্রয়োগ করতে পারবা না। তাহলে এখানে বলা, অর্থাৎ করা যাবে না কখন? 99 ধারা করা যাবে না, 101-এ করা যাবে না, 104-ই করা যাবে না। এই ধারাগুলো তোমাকে লিখতে হবে। শুধু 99 লিখলে হবে না, 101 এবং 100, সরি 101 এবং হচ্ছে তোমার হচ্ছে আপনার ওই যে 104, 104 এটা আপনাকে লিখতে হবে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখন সরাসরি চলে যাবো এই আইনের 100 ধারা। 100 ধারা তোমাদেরকে ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করতে হবে। ঠাড়া মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। 100 ধারায় বলতেছে দণ্ডবিধির 99 ধারা শর্ত সাপেক্ষে 100 ধারা মোতাবেক নিম্নলিখিত 6টি ক্ষেত্রে একজন ব্যক্তির নিজের দেহ রক্ষা অপরের দেহ রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। কি বলছে? নিজের দেহ রক্ষা অপরের দেহ রক্ষার জন্য কি করা যাবে? মৃত্যু পর্যন্ত আপনি ঘটাতে পারবেন। এই কথাটাই আপনাকে বলতেছে এই আইনের 100 ধারায়। আমি আবার বলি, এই আইনের 100 ধারায় বলতেছে 99 ধারা শর্ত সাপেক্ষে, দ্যাট মিনস ওই 99 ধারায় যে 4টি শর্ত আছে, ওই 4টি শর্ত ব্যতিক্রম সাপেক্ষে আপনি 100 ধারায় নিম্নলিখিত 6টি ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। রিটেনে প্রশ্ন আসে, দেহ রক্ষার্থে কোন কোন অবস্থায় একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়, তখন আপনাকে এই 100 ধারায় আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। 1 নম্বরে বলতেছে এমন আঘাত যা প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য। মনে করো আমি হৃদয় রে এমন লাঠিতে বাড়ি মারলাম 22 দিয়ে, হৃদয় প্রতিহত না করলে হৃদয় মনে করো জায়গায় স্পট ডেড, তাহলে হৃদয়ও কিন্তু পাল্টা আক্রমণ করে আমার মনে করো মারি ফেলতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে হৃদয়ের কোনো অপরাধ হবে না। এই একটা ধারাতে তোমার সৃজনশীল প্রশ্ন বানাই দিতে পারে যে রহিম নামক একজন ব্যক্তিকে ক নামক দস্যু তার লাঠি দিয়ে আঘাত করে সম্পত্তি নেয়ার জন্য, ঠিক আছে কিনা? এই ক্ষেত্রে তার দেহ এবং সম্পত্তির রক্ষার্থে রহিমের আইনগত অধিকার কি রয়েছে, দণ্ডবিধান ব্যাখ্যা করো। তাহলে নিজের দেহ রক্ষার জন্য হচ্ছে 100 ধারায় সে আমার মৃত্যু ঘটাতে পারবে, আবার 103 ধারায় ওর সম্পত্তি রক্ষার্থে কিন্তু রহিম ওই দস্যুর মৃত্যু ঘটাতে পারবে। দস্যুর অপরাধ কি? দস্যুর অপরাধ হচ্ছে ওই যে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়েছে, তার কাছে লাঠিসোঁটা ছিল, অস্ত্র ছিল, এই জন্য সে দণ্ডবিধি 97 398 ধারা মোতাবেক সে অভিযুক্ত হবে। এই 394 কি জন্য? 394 হচ্ছে আঘাত করে মালামাল নিয়ে গেলে 394। শুধু ভয় ভীতি দেখায় তুমি মনে করো যে মালামাল নেছো 392। আঘাত করে স্বেচ্ছামূলক ভাবে তুমি এটা নিয়ে নেছো, এটা হচ্ছে তোমার আছে 394। স্বেচ্ছাকৃত হলে 394, আর এমনি বলছে টাকা দেন তোর খবর আছে, এটা হলো 392। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পদোন্নতির জন্য আমার কাছে মনে হয় পড়া খুবই সূক্ষ্ম বিষয়, কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে। কি পড়তে হবে, কোনটা পড়তে হবে, এরকম না পড়ে খালি আবালের মতো খালি পড়তে আসো বলে ওটা কিন্তু কোনো কাজে আসবে না ভাই। মানে মূল কথা হচ্ছে, তুমি আমি হলো পুলিশের চাকরি করি, কিন্তু পুলিশের চাকরিতে পুলিশ রিলেটেড বিষয়গুলো বা আমাদের নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো আছে এটাকে ফোকাস করলেই দেখবেন আমাদের মনে হয় পদোন্নতিটা সহজ হয়ে যাবে। কিন্তু বলদের মতো খালি হুদমসে পড়তেছেন। আমি শুনছি যে অন্যান্য টিচাররা নাকি 48টা মাইনর মাইনর অ্যাক্ট পড়ায়। তা 48টা মাইনর অ্যাক্ট পড়লে কোনো কারো মুখস্থ মাথায় রাখা সম্ভব? আমি সর্বোচ্চ 14টা মাইনর অ্যাক্ট পড়াবো। 14টা মাইনর অ্যাক্টের মধ্যে সর্বোচ্চ 100টা ধারা থাকবে, 100টা ধারা। 100 ধারার মধ্যে রিটেনে প্রশ্ন ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রতি বছরই আমরা এরকম পড়াই, বেশি পড়া যাবে না ইনশাল্লাহ। তাহলে 100 ধারার এই 6টা পয়েন্ট মুখস্থ করতে হবে। 2 নম্বরে বলতেছে এমন আঘাত যা প্রতিহত না করলে গুরুতর জখমের সম্ভাবনা রয়েছে। ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। প্রশ্ন আসলো যে করিম নামক ব্যক্তি রহিমাকে ধর্ষণের অভিপ্রায় আক্রমণ করলো, তাহলে রহিমার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কোন পর্যন্ত বিস্তৃত ব্যাখ্যা করো। তাহলে এখানে কি তোমার দেহ রক্ষার্থে বলছে? তাহলে ধর্ষণের অভিপ্রায় আক্রমণ করছে মানে সে তার মৃত্যু ঘটাতে পারবে। 100 ধারা এই কথাকে তাকে অধিকারটা তাকে দিচ্ছে। ক্লিয়ার কিনা? এখানে আপনাকে বলতেছে যে মনুষ্য অপ্রকৃত কামলালসার জন্য আক্রমণ। কামলালসা তো বলতো সোডমি, ওই যে দণ্ডবিধি 377 ধারায় কামলালসার কথা বলে। বলৎকার, নারী শিশুর বলৎকারের শাস্তি কোন ধারা? বলৎকার করলেও কিন্তু 9-এর 1 অপরাধ। বলৎকার করলেও 9-এর 1 অপরাধ করছে বলেই গণ্য হবে। বিয়ের উদ্দেশ্যে যদি যৌন যৌন সম্পর্ক স্থাপন করো, কয় ধারায় অপরাধ? বিয়ের উদ্দেশ্যে করলেই। হ্যাঁ, বিয়ের উদ্দেশ্যে যদি তুমি বলৎকার মানে যৌন সম্পর্ক করো, সেই ক্ষেত্রে 9-এর 'খ' তুমি অভিযুক্ত, 9-এর 'খ'। এবং ওই পুরুষ যদি তার নিকট আত্মীয় হয় বা পরিচিত আস্থাভাজন হয়, তার 7 বছরের কারাদণ্ডের বিধান কিন্তু আছে, ঠিক আছে কিনা? ক্লাসে কিছু কিছু লোক অমনোযোগী, কারণ ভাই আমি কি আমার ব্যক্তিগত কথা করছি? অমনোযোগী কেন? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে আমরা এখানে 4 নম্বরে দেখলাম যে অপ্রকৃত কামলালসার জন্য আক্রমণ করলে আপনার এই শাস্তি আছে। এরপরে বলতেছে যে মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, অর্থাৎ তোমার কেউ জোরজবরদস্তি ধরে নিয়ে যাচ্ছে, তোমাকে পাচার করতেছে, তাহলে এমন ক্ষেত্রে তুমি অপর ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবা। ক্লিয়ার? পরেরটা বলতেছে এমন ভাবে কাউকে আটক রাখা যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভে উক্ত ব্যক্তি অসমর্থ হয়। তোমার বান্ধি রাখছে, তুমি আশ্রয় মানে ছোটার সুযোগ পাচ্ছ না, তাহলে কি করতেছে? বলতেছে যে এই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। বন্ধুরা, কালে কিন্তু অবশ্যই 50 মার্কের মডেল টেস্ট আছে, কেউ মিস করবো না। ধামাকা মডেল টেস্ট হবে, সবাই অংশগ্রহণ করবো, নিজেকে যাচাই করবো যে আপনার অবস্থানটা কোথায় আছে, এখন কয়টা আপনি পারতেছেন। মনে করবেন কালকে আপনি হলে বসে পরীক্ষা দিচ্ছেন, এরকম মনে করেই পরীক্ষা দেবেন। 8টা 30-এ পরীক্ষা। আচ্ছা, তাহলে 100 ধারার এই পয়েন্টগুলো ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। এটা আমি তো টিচার ভাই, আমি আপনাকে মুখস্থ করে দিতে পারবো না, কিন্তু তোমার নিজ দায়িত্বে মুখস্থ করতে হবে যে দণ্ডবিধির 100 ধারা মোতাবেক এই মোট 6টি ক্ষেত্রে আপনার একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, ঠিক আছে কিনা? এটা দেহ রক্ষার্থে এই 100 ধারা। 101-এ কি বলতেছে? এমসিকিউ হবে সব আইনের উপরে, নারী শিশু মাদক অস্ত্র ডিজিটাল সাইবার মাইবার যা আছে, কার্যবিধি দণ্ডবিধি পুলিশ আইন সব আইনের উপরে হবে। আচ্ছা, 101-এ বলতেছে যে দেহ রক্ষার্থে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকুই করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তার তার মানে কি? মনে করা শামসুল আমার একটা থাপ্পড় মারছে, তাহলে আমি শামসুল দেখি গুলি করে মারি ফেলবো? আমি কি গুলি করে মারি ফেলবো? কালকে সকালে অবশ্যই ক্লাস আছে, কালকে সকালে অবশ্যই ক্লাস আছে। কালকে সকালে হচ্ছে আমি আমার বইয়ের দণ্ডবিধির প্রশ্নগুলো দেখবো, দণ্ডবিধির প্রশ্নগুলো দেখবো, এবং হচ্ছে আমরা এই দণ্ডবিধি ক্লাসও নেবো। ক্লাস নেওয়ার দরকার নাই, শুধু দণ্ডবিধির প্রশ্নগুলোই দেখবো। দণ্ডবিধি ক্লাস তো রাতে নিচ্ছি আমরা, আর কালকে পরীক্ষা নেবো রাত্রে। আর তারপরের দিন আবার দণ্ডবিধির ক্লাস হবে এবং মাদক দ্রব্য আইন পড়াবো আমরা। আচ্ছা, তাহলে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকুই আপনি করবেন, এর বেশি কিন্তু আপনি আপনি করতে পারবেন না। ঠিক আছে কিনা? এর বেশি আপনি, অর্থাৎ কেউ আপনারা থাপ্পড় দিলে পাল্টা আপনি তাকে একটা থাপ্পড় মারতে পারেন, কিন্তু তার মানে এইটা না, তার মানে হচ্ছে এইটা না যে আপনি একজনকে গুলি করে মারি ফেলবেন। অর্থাৎ যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকুই আপনি করবেন ভাই, এর বেশি কিন্তু আপনার করা যাবে না। এই কথা আপনাকে বলতেছে 101 ধারায়। তাহলে 101 ধারায় কিন্তু মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকেও কিন্তু আপনাকে রহিতকরণ করছে। কি করছে? অর্থাৎ 101 ধারায় কিন্তু মৃত্যু ঘটানো আপনার যাচ্ছে না। 102-এ চলে যায়। এগুলো বন্ধ করেন, এগুলো করেন না প্লিজ। 102-এ আপনাকে বলতেছে যে দেহের প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আরম্ভ এবং স্থিতিকাল। কিসের প্রতি? এমসিকিউ। দেহের প্রতি কত ধারা? 102 ধারা। কি আরম্ভ এবং স্থিতিকাল? বলতেছে দেহের প্রতি আক্রমণকারীর আক্রমণ যখনই শুরু হবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনার তখনই শুরু হবে। দেহের প্রতি আক্রমণকারীর আক্রমণ যখনই আপনার শেষ হবে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তখনই আপনার শেষ হবে। তার মানে কি? আপনাকে কেউ আঘাত করছে,
আঘাত করে সে দাঁড়ায় আছে, এখন আপনি তাকে মারতেই আছেন, এটা করা যাবে না। অর্থাৎ তার আক্রমণ শেষ হয়ে গেলে আপনার আক্রমণও কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা লিমিট রাখছে এখানে, অর্থাৎ অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। যদি সে আপনার প্রতি তার আক্রমণ শেষ হয়ে যায়, দেহ রক্ষার জন্য আপনি আপনার আক্রমণটাও শেষ করে দেবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। হ্যাঁ, একজন আপনাকে থাপ্পড় মারছে, আপনি তাকে গুলি করে মারতে মারতে বা পিটিয়ে পিটিয়ে তাকে মারি ফেলালেন, এটা আপনার করা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনি 102 ধারায় আপনি কিন্তু এই মানে ব্যতিক্রমের আওতায় কিন্তু আপনি পড়লেন না, অর্থাৎ আপনি তখন কিন্তু খুনের অপরাধে অভিযুক্ত হয়ে যাবেন। ঠিক আছে কিনা? অর্থাৎ 102 বলতেছে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তি অধিকারের আরম্ভ স্থিতি, যখনই আক্রমণ শুরু হবে তখনই আপনার আক্রমণ শুরু হবে, যখনই আক্রমণকারীর আক্রমণ শেষ হবে আপনার প্রতিরক্ষার অধিকারও তখন আপনার শেষ হয়ে যাবে। এটি হচ্ছে 102 ধারা। 103টা গুরুত্বপূর্ণ। 103 বলতেছে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। কি রক্ষার্থে? সম্পত্তি রক্ষার্থে। কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। এক নম্বরে বলতেছে দস্যুতা। দস্যুতা। প্রশ্ন আসলো, ক নামক ব্যক্তি ক্ষয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল যে তোর কাছে থাকা স্বর্ণের সেন্টটি আমাকে দিয়ে দে। সেক্ষেত্রে ক নামক ব্যক্তির আত্মরক্ষার অধিকার কোন পর্যন্ত বিস্তৃত ব্যাখ্যা করো। বুঝলেন? এখানে কিন্তু স্বর্ণের সেন এরা কিন্তু একটা সম্পত্তি, সম্পত্তি কিনা? তাহলে একজনের মাথায় পিস্তল ঠেকায় তো স্বর্ণের সেন আমার দিয়ে, তার মানে জ্ঞান দস্যুতা হয়েছে। তাহলে সরাসরি কিন্তু প্রশ্নে দস্যুতার কথা উল্লেখ করেনি বা সম্পত্তি রক্ষার্থের কথা উল্লেখ করেনি। যেহেতু স্বর্ণর সেন এটা একটা সম্পত্তি, সম্পত্তি কিনা অস্থাবর সম্পত্তি, সেই ক্ষেত্রে এটা রক্ষার্থে 103 ধারা মোতাবেক যে ব্যক্তি পিস্তল ঠেকাইছে পাল্টা আক্রমণ করে সেই স্বর্ণের সেন রক্ষা করার জন্য তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এটা তোমাকে বুঝিয়ে বুঝিয়ে সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে। এরপরে বলতেছে যে রাত্রিবেলায় বেআইনি ভাবে বা অপথে গৃহপ্রবেশ। তুমি যদি অপথে গৃহপ্রবেশ করো, দণ্ডবিধির কয় ধারা অপরাধ? 447, 448 অপরাধ। অপথে গৃহপ্রবেশ 447, 448 অপরাধ এটা হবে। তাহলে ক নামক ব্যক্তি রহিমের বাড়িতে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার প্রবেশ করলো। হ্যাঁ, রহিমের আত্মরক্ষার অধিকার ক নামক ব্যক্তির বিরুদ্ধে কোন পর্যন্ত বিস্তৃত? তাহলে তোমাকে বুঝতে হবে এটা 103 ধারার প্রশ্ন হয়। তার মানে সংগোপনে অনধিকার প্রবেশ করছে, তার মানে তার বাড়িতে সে অপরাধমূলক অনধিকার প্রবেশ করার জন্য, তার সম্পত্তির প্রতি আক্রমণ করার জন্য, সেই ক্ষেত্রে এখানে বলতেছে তার মৃত্যু পর্যন্ত এখানে সে ঘটতে পারবে। যদি এখানে রাতের বেলায় সে আপনার অনধিকার প্রবেশ করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার দিনের বেলা প্রবেশ করলে 454। হ্যাঁ, এরপরে বলতেছে যে আপনার এই 447, আর রাতের বেলা প্রবেশ করলে 457, আর 447 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রবেশ করছে সেই ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। কথা বুঝছেন নাকি বোঝেন নাই? স্যার একটা উত্তর দেন প্লিজ। কি উত্তর বলেন তো ভাই? একজন ধর্ষণ হাত থেকে বাঁচার জন্য গুরুতর আঘাত করলো, ধর্ষণ থানাকে মহিলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আচ্ছা, এটা ভালো প্রশ্ন, এটা আমাদের সময় আসছিল। মানে এখানে বুঝতে হবে যে ধর্ষণের জন্য গেছে, আঘাত করছে, তার মানে কি থানার ওসির প্রধান দায়িত্ব হচ্ছে যে যে এই 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 হচ্ছে আপনার এই মহিলার এই অভিযোগটা, মানে মহিলা তার অপরাধ হবে না, কারণ ধর্ষণ হাত থেকে বাঁচার জন্য সে যদি পাল্টা আক্রমণ করছে, এই ক্ষেত্রে দণ্ডবিধির 100 ধারা মোতাবেক মহিলা কিন্তু রক্ষা পেয়ে যাবে, তার কিন্তু এখানে এটা কোনো অপরাধ হবে না। ঠিক আছে কিনা? অপরদিকে, অপরদিকে হচ্ছে যদি যদি ওই যে আসামি সেও যদি থানায় যে অভিযোগ করে যে এই মহিলা আমাকে মারছে, তাহলে দণ্ডবিধির 300 কত, হ্যাঁ 24 ধারা মোতাবেক বা 324-25-এ 324-এ কিন্তু আপনার আপনার মানে মামলা বা অভিযোগ মানে নিতে পারবে। অর্থাৎ ওই ওই মহিলার অপরাধ 324 হতে পারে যদি ধর্ষণের অপরাধটা সেটা প্রমাণিত না হয় যে ধর্ষণের জন্য তাকে মারছে। অন্যায় খামাখাও তো মারতে পারে, মারতে পারে না? হ্যাঁ, আমাদের এখানে যেরকম একটা ঘটনা ঘটছে, মানে বাঁশুরির মনে করেন যে ধরছে আর কি, বুঝলেন নাই? তো এই মহিলারাও খারাপ আছে, কথা বলছেন, মহিলারাও কিন্তু খারাপ আছে, এরকম একটা ইয়া ঘটছে। যাও আর কি। তো এটা তো বুঝছেন কি বলছি? তাহলে আছে এটা আপনার এই যেটা আপনাকে বলতেছে যে এই 103 ধারায়, 103 ধারায় হচ্ছে আপনার এই যদি রাত্রিবেলায় অপথে যদি আপনার গৃহপ্রবেশ করে সেক্ষেত্রে তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এবং ওই যে ধর্ষণের ক্ষেত্রে যে প্রশ্ন যেটা যে এরা বললো তার উত্তর তুমি পেয়ে গেছো, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আঘাতের উপর ধারা নির্ধারণ হবে। যদি সাধারণ আঘাত হয় 323, 324, গুরুতর আঘাত হলে 325, 326, 326-এর ক, 307, হ্যাঁ 109, 34, এই ধারাগুলো আপনি মনে করেন মারতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, আঘাতের উপর ধারা নির্ধারণ। আচ্ছা, এরপরে বলতেছে কোন গৃহ তাঁবু বা জাহাজ বা যানবাহন বা মানুষের বসবাসের স্থান হিসেবে ব্যবহৃত কি মানে অগ্নি স্বজনের সাথে ক্ষতি ক্ষতি সাধন করলে, অর্থাৎ একজনের বাড়িতে তুমি আগুন ধরাই দিলা, একজনের জাহাজে তুমি আক্রমণ করলা, হ্যাঁ, বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত এমন ইমারত তাঁবু বা তুমি ক্ষতি সাধন করলা, তাহলে তার সম্পত্তি রক্ষার জন্য তুমি তার কি করতে পারবা?
মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবা, যে এই কাম করবে। আচ্ছা, এইগুলো আপনারা কেন দিচ্ছেন ভাই ক্লাসে? আমি তো এইগুলো দরকার নাই তো ভাই। পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়েন। এইগুলো দিয়ে অযথা আমার ক্লাসের মনোযোগ নষ্ট করছেন আপনারা। আজকে আর পড়াবোই না, যান সবাই থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকাল 6টা 30-এ ক্লাস আছে, 6টা 30। 6টা 30-এ আমার দণ্ডবিধি, আমার গাইডে দণ্ডবিধি আইনের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমরা দেখবো, এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো, আপনারা শুনবেন। এগুলো আয়ত্তে চলে আসবে। আর পাশাপাশি হচ্ছে বন্ধুরা, আপনারা বাড়ির কাজগুলো অনেকেই করতেছেন না, কেন করতেছেন না আমি জানি না। বাড়ির কাজগুলো করবেন, আমি সবার খাতায় কিন্তু দেখতেছি বাড়ির কাজগুলো। আমি খাতা দেখি বা না দেখি, বাড়ির কাজগুলো আপনাকে করতেই হবে। আর আমি আশা করতেছি যে সামনে মাস থেকে আমি রিটেনের পরীক্ষা চালু করে দেবানি, রিটেনের 50 মার্কের পরীক্ষা চালু করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। 6টা 30-এ ক্লাস, 6টা 30-এ ক্লাস। ক্লাসটা আরো নিতাম, কিন্তু এই যে এই আকামের কারণে ক্লাসে এখন কথা বলতে মন চাচ্ছে না। অন্য দিকে মন চলে গেলে সমস্যা হয়ে গেল, বুঝছেন। আর যারা ইনশাল্লাহ সম্মানই দেননি, আশা করি সবাই ক্লাস শেষে সম্মানটা পাঠাই দেবেন। ব্যক্তিগত যদি কারো সমস্যা থেকে থাকে, পোস্টিং হয়ে থাকেন বা কোনো সমস্যা হয়, ফ্যামিলির সমস্যা, বাচ্চা কাচ্চা, ভাবি বাচ্চার সমস্যা, বলবেন, আমি এটা নোট রাখবো, লিখে রাখবো। কিন্তু কে টাকা দেননি এটা নিজের বিবেকের প্রশ্ন দেন। আরো বিবেকের প্রশ্ন দেবেন যে ভাই আমাদের জন্য